স্যার আমরা কি শুরু করব? শুরু করো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে আজকের ৬০তম পর্বের শুরু করছি। প্রথমেই সবাইকে যথাযোগ্য স্থানে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। গুটি গুটি পায়ে আমরা প্রায় ৫৯টি পর্ব ইতিমধ্যেই পার করে ৬০তম পর্বে উপনীত হয়েছি। প্রতিটি পর্বে আজও তার ব্যতিক্রম নয়। আমাদের চরম প্রাপ্তি এবং আলাপনের চালিকা শক্তি ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়, সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। ওনার হাত দিয়েই প্রতিটি এপিসোডের শুভ সূচনা হয়। তাই স্যারকে অনুরোধ করব আজকের স্বাগত ভাষণ দেওয়ার জন্য। নমস্কার স্যার। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন। সেবাভারতী মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে আমরা একটা 100 লেকচার সিরিজ শারীর শিক্ষার প্রচার, প্রসার এবং উন্নতিকল্পে শুরু করেছি, যার আজকের পর্বের ৫৯তম পর্ব। এই পর্বে উপস্থিত সমস্ত মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ, সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং যাদের জন্য এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম, সে স্নেহের ছাত্রছাত্রী সবাইকেই স্বাগত জানাচ্ছি। আলাপনের পূর্ববর্তী যারা বক্তা ছিলেন, যারা আলাপনকে সমৃদ্ধ করেছেন, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আজকের বক্তা হিসাবে আমরা পেয়েছি সৌমিত্র স্যারকে, ডক্টর সৌমিত্র কর্মকার, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন, দিনহাটা। ওনার বক্তব্যে আমরা সমৃদ্ধ হব। আলাপনে উপস্থিত যে সকল ব্যক্তিবর্গ আছেন তারাও সবাই সমৃদ্ধ হবেন। বক্তব্য দীর্ঘায়িত না করে সৌমিত্র বাবুকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আলাপনের পরবর্তী পর্যায়ে শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকের ৬০তম পর্বের শুভ সূচনা আমাদের অধ্যক্ষ মহাশয়ের হাত দিয়ে হয়ে গেল। আজকের মুখ্য আলোচক সৌমিত্র কর্মকার মহাশয়ের সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। উনি প্রায় ২৫ বছর ধরে শিক্ষকতা জীবন অতিবাহিত করেছেন। এর মধ্যে ৮ বছর মাধ্যমিক বিদ্যালয়ে, এবং তারপর উনি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ২০০৭ থেকে ২০১৯ প্রায় ১২ বছর, এবং ২০১৯ থেকে এখনো দিনহাটা কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন। গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন সেকশন, দিনহাটা। স্যার প্রায় ৯খানা টেক্সট বুক, যেগুলি আমরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার এডুকেশন, যেটি 9, 10 এবং 5 থেকে 10 পর্যন্ত আমরা যে দেখতে পাই হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই বইটি ওনার দ্বারা এবং ওনার সঙ্গে আরো অনেকে আছেন, কিন্তু ম্যান এডিটর হিসেবে সৌমিত্র কর্মকার মহাশয় আছেন, এবং যে বইটি আমাদের সমস্ত বিদ্যার্থীরা এই মুহূর্তে পড়ছে। স্যার অসংখ্য জার্নালে, প্রায় 20টার মতো জার্নালে তা ওনার লেখা পাবলিশ হয়েছে। ওনার কনফারেন্স প্রসিডিং প্রায় 15খানা, এবং উনি প্রায় অসংখ্য সেমিনার প্রেজেন্টেশন করেছেন। স্যার সায়েন্টিফিক চেয়ারের চেয়ারপারসন এবং কো চেয়ারপারসন হিসেবে অনেকগুলি সেশন পরিচালনা করেছেন। স্যার বিভিন্ন স্টেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল একাডেমিক বডি
সঙ্গে যুক্ত রয়েছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখ না করলেই নয়। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি। এই ছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজের সঙ্গে এবং সিলেবাস কমিটির সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। যদি ভুল না করে থাকি, 2016-17 সালে স্যারের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। তখন আমি অতিথি অধ্যাপক হিসেবে ছিলাম। তখন সিবিসিএস সিস্টেম প্রথম চালু হয় এবং উনি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সিলেবাস কমিটির ম্যান কান্ডারি ছিলেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে স্যারের সম্পর্কে দু চার কথা বলে আমার ছাত্রছাত্রীদের কাছে সঙ্গে পরিচয় করানোর জন্য স্যারকে অনুরোধ করব আজকের যে বিষয়, এই বিষয়ে ওনাকে আলোকপাত করার জন্য। এ স্টেপ বাই স্টেপ টু গাইড ওয়েলনেস। আমরা অধীর আগ্রহে অপেক্ষারত এরকম একজন শারীরশিক্ষাবিদকে পেয়ে আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গর্ব অনুভব করছে, সঙ্গে আমরাও গৌরবান্বিত। নমস্কার, ধন্যবাদ স্যার। ওকে স্যার, আমি কি তাহলে শুরু করতে পারি? একদম স্যার, একদম। So first of all, I would like to thanks to the principal of Shiva-Bharati Mahavidyalay, Kapgari, and thanks to the organizing committee for arranging such a program and inviting me to share something and giving me the opportunity to say something. Okay. তো বিফোর গোয়িং দ্য মেন পার্ট, আমি মূল পর্বে যাওয়ার আগে দু এক কথা বলতে চাই যে আমরা জানি যে বর্তমানে টেকনোলজির ডেভেলপমেন্টের বিষয়ে আমরা খুবই ভালোভাবে জানি যে আমাদের এখন বর্তমানে ঘরে বসেই আমরা সব কাজ করে ফেলি। স্যার, আপনার ভিডিও দেখতে পাচ্ছি না আপনাকে, সরি মাঝে ইন্টারাপ্ট করার জন্য। ভিডিওটা যদি ভিডিওটা অন করেন দেখা যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ Am I স্যার, visible? হ্যাঁ স্যার, ওকে ওকে হ্যাঁ স্যার, ভিজিবল। ওকে ওকে তো যে প্রসঙ্গে বলছিলাম যে আমরা টেকনোলজির ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা সবাই জানি যে আমরা ঘরে বসেই সব কাজ করে ফেলছি। আমাদেরকে বাজারে যেতে হচ্ছে না শপিং এর জন্য, আমাদেরকে ব্যাংকে যেতে হচ্ছে না ব্যাংকিং এর কাজের জন্য, আমাদের অনলাইনে আমরা সবকিছুই কাজ করে ফেলছি। তো অ্যাজ এ রেজাল্ট দ্য অ্যামাউন্ট অফ ফিজিক্যাল লেবার ইজ ডিক্রিজিং ডে বাই ডে। আমাদের যে পরিমাণে কাজ করার প্রয়োজন, যে পরিমাণ শ্রমের প্রয়োজন, তার পরিমাণটা কিন্তু দিন দিন মানে মাত্রাতিরিক্তভাবে কমে যাচ্ছে। তো এর ফলে আমরা কি করছি, উই আর কর্ডিয়ালি ইনভাইটিং সাম হাইপোকাইনেটিক ডিজিজেস। আমরা কিছু হাইপোকাইনেটিক ডিজিজকে খুব বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আমাদের কাছে এসো। কারণ আমরা তো শারীরিক পরিশ্রম করছি না, আমরা সেইভাবে রেগুলার এক্সারসাইজ করছি না, আমরা নিয়মিত সময় দিচ্ছি না মাঠে। তো ফলে আমরা কিছু হাইপোকাইনেটিক ডিজিজের শিকার হয়ে যাচ্ছি, যেমন ওবেসিটি, হাই ব্লাড প্রেশার এটসেট্রা। তো এগুলোর এক্সেপশন আছে, যদিও এক্সেপশন আছে, তবুও আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি বা রেগুলার যদি আমরা মাঠের সঙ্গে সংযুক্ত থাকি, আমরা যদি সংযমী হই, আমরা যদি আমাদের সমস্ত দৈনন্দিন জীবনযাত্রার যে সমস্ত নিয়ম শৃঙ্খলা সেগুলো যদি আমরা পালন করি, বা আমরা যদি সঠিক উপায়ে খাদ্য গ্রহণ করি, সঠিক উপায়ে বিশ্রাম করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকে না। অর্থাৎ আমার যে মূল টপিক আজকে স্টেপ বাই স্টেপ গাইড টু ওয়েলনেস, এর মূল জিনিস হচ্ছে আমাদের বর্তমান সমাজের যে অবস্থা, তাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিটনেস, ওয়েলনেস, স্বাস্থ্য বা হেলথ, তার প্রবলেমের শিকার হচ্ছি, এবং সেটা থেকে রিকভার করার জন্য আমার একটা ছোট্ট প্রচেষ্টা। জাস্ট খুব বেশি সময় লাগবে না, আমি একটু খুব সংক্ষেপে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, এবং বাচ্চাদের জন্য যারা শুনছে, ছাত্রছাত্রীদের জন্য, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই এত সুন্দর একটা মানে প্ল্যাটফর্মে উপস্থিত থাকার জন্য।
তো আমার তো একটা মানে অ্যাকচুয়ালি আমি এখান থেকে কি শেয়ার করে নেব, আমার যে পিপিটি একটা করেছি সেই পিপিটিটা কি শেয়ার করে নেব? হ্যাঁ স্যার, একদম। ইজ ইট ভিজিবল? হ্যাঁ স্যার, এটা কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ? স্টুডেন্টরা কি হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছে এটা? হ্যাঁ স্যার, স্টুডেন্টরাও দেখতে পাচ্ছে। আমি ওকে মোবাইল থেকে। ওকে 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 ওকে। তো এখানে যে প্রসঙ্গটা আমার, যে ওয়েলনেস, স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স টু অ্যাচিভ ওয়েলনেস। তো আমরা ওয়েলনেসে যাওয়ার আগে আমাদেরকে একটু জানতে হবে যে ওয়েলনেস কি, বা ওয়েলনেসের সঙ্গে হেলথের কি সম্পর্ক, তার সঙ্গে ফিটনেসের কি সম্পর্ক। ওয়ার্ডগুলো অনেকটা সমার্থক হলেও প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। তো হেলথ সম্পর্কে আমরা সবাই জানি, সব স্টুডেন্টরা জানে, আমি এটা নিয়ে আর এক্সপ্লেনেশন দিচ্ছি না। ফিটনেস নিয়েও আমাদের যে সমস্ত আজকে স্টুডেন্ট উপস্থিত আছে তারা আশা করি সবাই জানে ফিটনেস সম্পর্কে, ফিটনেস ব্যাপারটা কি সেটাও জানে। আর ওয়েলনেস যেহেতু আমার ম্যাটার, সেটা আমি বলি যে ওয়েলনেস কিন্তু মানে ওয়েলনেস হচ্ছে স্বাস্থ্যে পৌঁছানোর জন্য যে কতগুলো উপযুক্ত পর্যায়, সেই পর্যায়গুলোকেই বলছি কিন্তু আমরা ওয়েলনেস। এরকম স্বাস্থ্য, যেহেতু স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দেখেছি WHO যে ডেফিনিশন, সেখানে আমরা দেখেছি কিন্তু হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তো এখানে যেহেতু ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, এই যে ডাইমেনশন গুলো আসছে না, তো হেলথের ডাইমেনশন যদি বহুমাত্রিক হয়, হেলথ যদি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এই মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ হয়, তাহলে সেই ক্ষেত্রে ওয়েলনেসও কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ হবে। কেননা হেলথে পৌঁছানোর জন্য, হেলথের যে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল যে বিভিন্ন ডাইমেনশন গুলো রয়েছে, সেখানে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু ওয়েলনেসের যে মাল্টি ডাইমেনশনাল যে অ্যাপ্রোচ গুলো রয়েছে, সেগুলোর উপরে কিন্তু আমাদেরকে নির্ভর করে এগোতে হবে। তাহলে ওয়েলনেস জিনিসটা কি? অর্থাৎ মানুষ যে অবস্থায় তার সক্ষমতা বৃদ্ধি পায়, তার শ্রমক্ষমতা বৃদ্ধি পায়, সে তার জীবন বোধ সম্পর্কে বুঝতে পারে, জীবন তার কাছে মূল্যবান হয়ে ওঠে, জীবনের ভালো মন্দ অনুভূতিগুলি সে বুঝতে পারে, এবং সে তার সামাজিক দায়বদ্ধতা পালনে যখন উৎসাহিত হয়, তখন মানুষের সেই অবস্থাটাকে আমরা বলছি সুস্থতা বা ওয়েলনেস। স্টুডেন্টস, এনি ডাউট? ওকে স্যার। Am I audible? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে 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 ওকে। তো সুস্থতার তাহলে আমরা দেখলাম যে সুস্থতা এমন একটা মানুষের এমন একটা অবস্থা, যে অবস্থায় থাকলে মানুষ তার জীবনকে বুঝতে পারে। অ্যাকচুয়ালি এটা একটা জীবনধারা, কেননা এমন একটি জীবনধারা, এমন একটি সক্রিয় জীবনধারা, যেখানে মানুষ তার নিজের কাজের পাশাপাশি, তার সমস্ত দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি, সে কিন্তু সামাজিক যে বিভিন্ন কর্তব্য থাকে, যে দায়বদ্ধতা থাকে, সেগুলো যখন সে পালন করতে উৎসাহিত হয়, তখন মানুষের সেই অবস্থাটাকেই কিন্তু আমরা বলবো ওয়েলনেস বা সুস্থতা। তো আমি সরাসরি মেন পার্টে যাওয়ার আগে আমি এর ডাইমেনশন গুলো একটু বলে দিই। এর যে বিভিন্ন রকম ডাইমেনশন আছে, তার ফার্স্ট ডাইমেনশন হচ্ছে, আমি ডাইমেনশনের ছবিটা একটু দেখিয়ে দিই। ডাইমেনশনের ছবির ফার্স্ট যে ডাইমেনশন রয়েছে, ইমোশনাল ডাইমেনশন। ইমোশনালের বাংলা অর্থ হচ্ছে প্রাক্ষোভিক। তো যখন মানুষ দুশ্চিন্তা, উদ্বেগ, ভয়, এই যে বিভিন্ন ইমোশন, এগুলোকে যখন মোকাবিলা করতে পারে এবং তার সঠিক
সমস্যাগুলির সমাধান করতে পারে এবং এইভাবে যখন সে জীবনকে অতিবাহিত করার মতো সুযোগ গ্রহণ করতে পারে, তখন কিন্তু সেই অবস্থাকে বলা হয় তার প্রাক্ষবিক সুস্থতা বা ইমোশনাল ওয়েলনেস। তো আমি একজন মানুষ কি করে বুঝবে যে ইমোশনালি সে ওয়েলনেস, মানে তার মধ্যে ইমোশনাল ওয়েলনেস অ্যাক্টিভ হয়েছে, এটা বোঝার একটা উপায় আছে। কখন বুঝতে পারবে সে? যখন সে নিজের অনুভূতিকে নিজে বুঝতে পারবে, যখন সে তার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আসবে, যখন সে যে কোনো প্রতিকূল পরিবেশকে নিজের অনুকূলে আনতে পারবে এবং নিজের ধারণা এবং অনুভূতির উপর বিশ্বাস করতে পারবে। এরকম অবস্থা যদি কোনো কারোর মধ্যে এসে যায়, তখন জানতে হবে সে কিন্তু প্রাক্ষণিকভাবে সুস্থ। এর বিভিন্ন রকম প্রভাবও বুঝতে পারবো, প্রভাব পড়বে জীবনের উপরে। যে ইমোশনাল ওয়েলনেস আসলে যে প্রভাবগুলো পড়ে সেগুলো কেমন, যে আচরণের কিন্তু পরিমার্জন করবে, ব্যক্তিত্বের কিন্তু উন্নতি হবে, তারপর মানসিক চাপ এটা কিন্তু হ্রাস পাবে। আর মানসিক চাপ যদি হ্রাস পায় তাহলে অটোমেটিক্যালি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং মানসিক বিশ্লেষণ যে ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে আমি চলে যাই যে ফিনান্সিয়াল ওয়েলনেস। এটা ভীষণ ইম্পর্টেন্ট বলে আমি এটা সেকেন্ড পয়েন্ট করে বলছি। ফিনান্সিয়াল ওয়েলনেস, যে আমরা এত কিছু করি, আমরা বিভিন্ন রুটিন করি, আমরা খাবার রুটিন তৈরি করি, পুষ্টিকর খাবার গ্রহণ করতে চাই, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় একটা বাধা ফিনান্সিয়াল কন্ডিশন। এটা সবার মধ্যে সমানভাবে থাকে না। তো সেজন্য আমাকে কিন্তু এমনভাবে তৈরি করতে হবে রুটিন, বা এমনভাবে তৈরি করতে হবে শিডিউল, যেখানে আমার যে ক্ষমতা, আমার যে আর্থিক সক্ষমতা, তার উপরে ডিপেন্ড করেই সবকিছু করতে হবে। এখানে কিন্তু কেউ ভীষণ মানে বিত্তবান, কেউ কম বিত্তবান, এরকম কোনো ব্যাপারই নেই। তো ইচ্ছা থাকলে সবকিছুই হয়। তো আর্থিক সুস্থতা বলতে কি বুঝি, যে বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো আর্থিক পরিস্থিতির সঙ্গে যদি আমি মানিয়ে নিতে পারি এবং সুস্থ জীবনযাপন অতিবাহিত করতে পারি, তখন মানুষের সেই অবস্থাটাকে বলা হচ্ছে আর্থিক সুস্থতা বা ফিনান্সিয়াল ওয়েলনেস। এটারও কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় মানুষের মধ্যে, যেমন নিজের আর্থিক অবস্থাটা নিজে সহজে বুঝতে পারে এবং যে আর্থিক বা যে ইনকাম, তার উপরে ডিপেন্ড করেই কিন্তু সে সুস্থভাবে জীবনযাপন করে এবং ভবিষ্যতের জন্য সে পরিকল্পনাও তৈরি করতে পারে। এর একটা প্রভাব লক্ষ্য করা যায়, মানে যে ব্যক্তির মধ্যে আর্থিক সুস্থতা আছে তার একটা কিছু প্রভাব লক্ষ্য করা যায়, যেমন আর্থিক অপচয় কিন্তু সে করবে না, যে কোনো আর্থিক পরিবেশে সে নিজেকে অনায়াসে মানিয়ে নিতে পারবে এবং সে অল্পেতেই খুশি হবে। এটা হচ্ছে আর্থিক সুস্থতার একটা লক্ষণ। দেন সোশ্যাল ওয়েলনেস। সোশ্যাল ওয়েলনেস বলতে সামাজিক সুস্থতা, অর্থাৎ মানুষ সমাজের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে পারে, সমাজের সমস্ত দায়বদ্ধতা পালন করতে পারে এবং সামাজিক যে বিভিন্ন কর্মসূচি সেটাতে যদি অংশগ্রহণ করতে পারে এবং সবার সঙ্গে যদি মিশতে পারে, তাহলে ব্যক্তির সেই যে অবস্থা তাকে বলা হচ্ছে সামাজিক সুস্থতা, সোশ্যাল ওয়েলনেস। শোনা যাচ্ছে তো আমার কথা? यस सर। শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে। তাহলে সামাজিক অবস্থা যদি কোনো সামাজিক ভাবে ওয়েলনেস এমন কোনো যদি ব্যক্তি কে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে তার কিছু পরিবর্তন লক্ষ্য করবো আমরা। সে কি কি পরিবর্তন? সে কিন্তু যে কোনো সামাজিক অনুষ্ঠানে সে কিন্তু নিজে থেকেই এগিয়ে এসে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করবে, সহকর্মীদের সে পরামর্শও নিতে দ্বিধাগ্রস্ত করবে না এবং পরামর্শ দিতেও সে সংকোচ বোধ করবে না এবং বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে সে কিন্তু তার নিজস্ব একটা সার্কেল তৈরি করবে। এটা হচ্ছে কিন্তু সামাজিক ওয়েলনেসের কিছু দৃষ্টান্ত এবং এর কিছু প্রভাব লক্ষ্য করা যায়, যে ওই ব্যক্তির কিন্তু সামাজিক সুসম্পর্ক বজায় থাকে এবং সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সে কিন্তু মিশতে পারে। বিশেষ করে সমাজের যে সকল মানুষ যাদেরকে আমরা সমাজের মাথা বলি, যাদেরকে আমরা
আদর্শ হিসাবে ধরি, তাদের কিন্তু সান্নিধ্যে থাকার চেষ্টা করবে। অর্থাৎ তাদের সান্নিধ্যে থাকার একটাই সুবিধা, যে নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধনের একটা সুযোগ করে নেওয়া, এবং তার মধ্যে কিন্তু সামাজিকতার বিকাশ হবে। দেন স্পিরিচুয়াল ওয়েলনেস। স্পিরিচুয়াল ওয়েলনেসের বেঙ্গলি হচ্ছে তোমার আধ্যাত্মিক সুস্থতা। এখানে আধ্যাত্মিক সুস্থতা বলতে মানে সেই ভগবানকে সরাসরি জপ করা পড়ার এরকম ব্যাপার নয়। এখানে হচ্ছে ন্যায়, সত্য, শান্তি, ঐক্যতার মধ্যে যে সুসম্পর্ক স্থাপন করতে পারে কোনো মানুষ, এবং যদি একজন মানুষ অন্যের বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে কিন্তু তাকে বলা হবে আধ্যাত্মিকভাবে সুস্থ, অর্থাৎ আধ্যাত্মিক সুস্থতা তাকেই বলা হয়। এবং এর কিছু প্রভাব লক্ষ্য করা যায়, যে তার আধ্যাত্মিক চিন্তা ভাবনার উন্নতি হয়, সে উদার এবং সুন্দর মনের অধিকারী হয়, এবং তার মন কিন্তু প্রসারিত অর্থাৎ প্রশান্তিতে ভরে থাকে, এবং তার কিছু পরিবর্তনও লক্ষ্য করতে পারি আমরা, যে জীবনে সে কিন্তু শান্তি এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন করে, মূল্যবোধ সম্পর্কে সে উপলব্ধি করতে পারে, এবং সে বড়দেরকে সম্মান জানাতে পারে, ছোটদেরকে ভালোবাসতে জানে। এইরকম ঘটনা যখন কোনো ব্যক্তির সঙ্গে ঘটবে, তখন তাকে বলা হবে আধ্যাত্মিকভাবে সে সম্পূর্ণ সুস্থ। তো স্পিরিচুয়াল ওয়েলনেস গেল, এবং অকুপেশনাল ওয়েলনেস। অকুপেশন, এই সমস্ত বিষয়গুলো আমি কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই বলছি, কেননা টিচার্সরা এগুলো সম্পর্কে ভীষণ আমার থেকে অনেক বেশি জানেন। তো তাদের জন্য কিন্তু কিছুই বলছি না, এগুলো সবই শুধুমাত্র স্টুডেন্টদের। আমি মূল টপিকে যাওয়ার আগে শুধুমাত্র তাদেরকে একটু বলে রাখছি যে ডাইমেনশন গুলো এরকম আছে, এবং কি ভাবে তার প্রভাব আমরা লক্ষ্য করতে পারি, কি ভাবে আমরা এগোতে পারি, বা কাকে কি বলি। তো আমরা নেক্সট এতে যাবো অকুপেশনাল ওয়েলনেস। এটা হচ্ছে পেশাগত স্বাস্থ্য বা পেশাগত সুস্থতা। সরি, তাহলে যে কোনো পেশায় যুক্ত থেকে যখন কোনো ব্যক্তি তার যথাযথ দায়িত্ব পালন করতে পারে, এবং সেটা থেকে সে আত্মসন্তুষ্টি লাভ করতে পারে, তখন মানুষের সেই সামর্থ্যকে বা সেই সামর্থ্যের সেই অবস্থাকে বলা হয় অকুপেশনাল ওয়েলনেস। এরও কিছু প্রভাব আমরা লক্ষ্য করতে পারি, মানে কর্তব্য, দায়িত্ব, সচেতনতা বৃদ্ধি পায়, কর্মক্ষেত্রে সে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারে, কর্মক্ষেত্রে তার মর্যাদা বৃদ্ধি পায়, নিজের কাজের প্রতি সে মনোযোগী হতে পারে, এবং স্বেচ্ছাসেবী হিসাবে নিজেকে নিয়োজিত করতে পারে, এবং সে তার ব্যক্তিগতভাবে সে কিন্তু আত্মসন্তুষ্টি লাভ করে। কোনো ব্যক্তির মধ্যে যদি এই ধরনের প্রভাব পড়ে বা এই ধরনের পরিবর্তন আসে, তাহলে আমরা সেই ব্যক্তিকে বলবো যে পেশাগতভাবে সুস্থ। দেন ফিজিক্যাল ওয়েলনেস। ফিজিক্যাল ওয়েলনেস বলতে শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা বলতে বোঝায় রোগের অনুপস্থিতি, সুস্থ সক্রিয় জীবনযাত্রা, উন্নত দেহভঙ্গি, এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। এর সমন্বয়কেই বলি আমরা শারীরিক সুস্থতা। তাহলে কি কি বিষয় বললাম, যে এখানে রোগের অনুপস্থিতি থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সুস্থ বা সক্রিয় জীবনযাত্রা করতে পারবে, উন্নত দেহভঙ্গি থাকবে, এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। তো এই বিষয়গুলির সমন্বয়কেই আমরা বলবো শারীরিক সুস্থতা। বৌদ্ধিক সুস্থতা, যে কোনো সমস্যার বৌদ্ধিক সুস্থতা বলতে ইন্টেলেকচুয়াল ওয়েলনেস। ইন্টেলেকচুয়াল ওয়েলনেস, তো এখানে ইন্টেলেকচুয়াল ওয়েলনেস বলতে যে কোনো সমস্যার সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনযাপনের যে অবস্থা, তাকেই বলি আমরা বৌদ্ধিক সুস্থতা। এরও কিছু প্রভাব আমরা লক্ষ্য করতে পারি, ব্যক্তিগত, দলগত বা সামাজিকভাবে সে উন্নত হয়, তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কাজের প্রতি তার উৎসাহ থাকে, সে কখনোই একটা কাজ হয়ে গেলে অন্য কাজের জন্য অনীহা প্রকাশ করে না। তার লক্ষণীয় আরো কিছু পরিবর্তন লক্ষ্য করি, সে কিন্তু সৃষ্টিমূলক কাজে সবসময় সৃষ্টিমূলক এরকম কোনো কাজ সে তৈরি করতে চায়, এবং সে সমস্ত কাজে তার উৎসাহ থাকে, এবং সেখান থেকে সে সম্মান লাভও করে, এবং নতুন চিন্তা ভাবনা, অন্তর্দৃষ্টি বা আরো কিছু জানার জন্য তার মধ্যে ব্যাকুলতা থাকে। দেন এনভায়রনমেন্টাল ওয়েলনেস। এনভায়রনমেন্টাল ওয়েলনেস বলতে আমরা পরিবেশগত সুস্থতাকে বুঝি। তো পরিবেশ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা এবং পরিবেশকে অনুকূলে এনে তার মধ্য থেকে সুস্থভাবে যখন জীবনযাপনের
যে অবস্থা সৃষ্টি করতে পারে তাকেই বলবো আমরা পরিবেশগতভাবে সুস্থতা। অর্থাৎ একটা প্রতিকূল পরিবেশকে সে কিন্তু অনুকূলে আনতে পারে এবং তার মধ্য থেকেই সে বাঁচার রসদ পাবে এবং সেখান থেকেই কিন্তু সে সুস্থ জীবনযাপন করবে। সেই অবস্থাকে বলা হচ্ছে পরিবেশগত সুস্থতা। এগুলো কিছু প্রভাব আমরা লক্ষ্য করি, যেমন স্বাস্থ্যের অনুকূল পরিবেশ। স্বাস্থ্যের অনুকূল পরিবেশ মানে যে কোনো পরিবেশ থাকুক না কেন, সেখানে কিন্তু বাঁচার জন্য একটা অনুকূল পরিবেশে তৈরি করবে। স্বাস্থ্যকর পরিবেশে একটা নিরাপত্তা আছে, সেই নিরাপত্তা বিষয়টা সে সবাইকে বোঝাতে পারবে। শারীরিক ও মানসিকভাবে সে কিন্তু সুশৃঙ্খল হবে এবং তার কর্মতৎপরতা কিন্তু থাকবে অনেক বেশি, অর্থাৎ সে কাজে কিন্তু অনেক বেশি মনোযোগী হবে। এটা গেল পরিবেশগত সুস্থতা। তাহলে মোটামুটি 8টা ডাইমেনশন আমরা পাই বিভিন্ন বই বা বিভিন্ন রিসার্চ যে টপিক, সেগুলো থেকে আমরা মোটামুটি ওয়েলনেস সম্পর্কে 8টা ডাইমেনশন পাই। সেগুলো আমি মোটামুটি একটা সংক্ষিপ্ত আকারে সবার কাছে বললাম এবং এরপরে আমি কিন্তু মূল পাঠে চলে যাচ্ছি। যে মূল পাঠ আমার হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডলাইন টু অ্যাচিভ ওয়েলনেস। যে আমরা ওয়েলনেসটা কি করে পাবো, তার সংক্ষিপ্ত উপায়, তার সরলীকরণ, সেই সম্পর্কে আমি 2-4 কথা বলব। তো এখানে ফার্স্ট পয়েন্ট আমি যেটা নোট করেছি বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য, সেটা হচ্ছে ক্রিয়েটিং ব্যালেন্স। অর্থাৎ জীবনে কিন্তু সুস্থতা আনতে গেলে বা সুস্থতা নিজের মধ্যে তৈরি করতে গেলে জীবনে কিন্তু ভারসাম্য আনাটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সংস্কৃতি বা পরিস্থিতি, সংস্থান বা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে কিন্তু ভারসাম্যপূর্ণ জীবন অনেক কিছুই করতে পারে। ভারসাম্যপূর্ণ জীবন মানে কেমন? আনন্দের সঙ্গে সবার সঙ্গে মেশা, কাজকর্ম করা, দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করা, খুব আনন্দের সঙ্গে পড়াশোনা করা, শিক্ষকদের সম্মান জানানো, যারা ছোট তাদেরকে ভালোবাসা বা স্নেহ জানানো, মজা করা, পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটানো, খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ করা, সমাজের সবার সঙ্গে মেশা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একজন মানুষের জীবনে ভারসাম্য আনে এবং অবশ্যই সঠিক উপযুক্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ঘুমানো, এটাও ভীষণভাবে প্রয়োজনীয়। জীবনে ভারসাম্য আনা কিন্তু সুস্থতা লাভের একটা বিশেষ অঙ্গ। সেজন্য এই বিষয়টাকে আমি ফার্স্ট রেখেছি এবং সেকেন্ড পয়েন্ট আমি যাব যে এমব্রেসিং সাপোর্ট ফ্রম আদার্স। মানে এমব্রেসিং সাপোর্ট বলতে আমি বলতে চেয়েছি যে সমাজের যারা দায়িত্ববান লোক, যাদের সান্নিধ্যে থেকে আমরা কিছু শিখতে পারবো, যারা আমার ভুল ত্রুটি সংশোধন করতে পারবে, তাদের সান্নিধ্যে থাকা ভীষণভাবে প্রয়োজন, তাদের পরামর্শ নেওয়া ভীষণভাবে প্রয়োজন সুস্থতার জন্য। মানে সুস্থতা অনেক রকমের, সেটা শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, যেগুলো আমরা আগে এখনই জানলাম। সেই সুস্থতাগুলোর জন্য কিন্তু আমরা যে বিভিন্ন গুরুজন আছে, সেটা শারীরিক শিক্ষার শিক্ষক হতে পারেন, সেটা বাবা মা হতে পারেন, অন্যান্য অভিভাবক হতে পারেন বা বিভিন্ন গুরুজন হতে পারেন, তাদেরকে তাদের সান্নিধ্যে থাকা, তাদের কথা শোনা এবং তাদের কথা পরামর্শ নেওয়া, এগুলো কিন্তু জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তো দেন ভ্যালুইং রুটিন অ্যান্ড হ্যাবিটস। তো আমাকে একটা নির্দিষ্ট পথে চলতে গেলে আমাকে আমার হ্যাবিটসেরও যেমন পরিবর্তন করতে হবে, আমার জীবনযাত্রারও যেমন পরিবর্তন করতে হবে, তেমন একটা রুটিনও তৈরি করতে হবে যে আমি কি করব, সেই রুটিন করতে হবে। এগুলো খুব জটিল ব্যাপার না, খুব সিম্পল ভাবে আমি প্রথমেই বলেছি, যদি খুব সিম্পল ভাবে একজন মানুষ চলে, যদি সে সংযমী হয়, সাধারণ জীবনযাত্রা করে, তার দায়বদ্ধতা সম্পর্কে সে যদি ওয়াকিবহাল বা সচেতন হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তার মধ্যে ওয়েলনেস আসবে। অন্য বিশেষ কোনো কিছুই করা দরকার নেই, শুধুমাত্র খেলাধুলা এবং অন্যান্য যে সমস্ত গুরুজন তাদের কথা শোনা এবং সঠিকভাবে খাদ্য গ্রহণ করা, ঘুমানো এবং নিজের কাজ নিজে করা, এটা যদি কেউ করতে পারে তাহলে কিন্তু তার মধ্যে ওয়েলনেস অটোমেটিক্যালি গ্রো। তো ভ্যালুইং রুটিন সম্পর্কে আমি যা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে
সুস্থতা লাভের জন্য একটা স্বাস্থ্যকর অভ্যাস এবং রুটিন প্রস্তুত করতে হবে। এই রুটিনের অন্তর্গত থাকবে যে আমি কি ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণ করব, কি ধরনের শারীরিক ক্রিয়াকলাপ করব, কতক্ষণ বিশ্রাম করব, বিনোদনমূলক বিভিন্ন ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে হবে, ইতিবাচক মনোভাব দেখাতে হবে, কোনো নেতিবাচক মনোভাবকে মনের মধ্যে ঠাঁই দেওয়াই যাবে না। এই ধরনের বিষয়গুলোকে আমি মানে রুটিন এবং হ্যাবিটস এর মধ্যে রাখতে চেয়েছি, এবং এটার করার জন্য যে বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে বা বিবেচনা করতে হবে সেগুলো হলো যে আমরা এমন কোনো কাজের সঙ্গেই নিজেকে যুক্ত করব যার উদ্দেশ্য আছে। এখন আমরা সারাদিন মোবাইল ঘাঁটছি, সেটা ভালো কাজের জন্যও হয়, খারাপ কাজের জন্যও হয়, উদ্দেশ্যহীন কাজের জন্যও আমরা করি। তো যে কাজের উদ্দেশ্য আছে আমরা কিন্তু সেই কাজের সঙ্গেই যুক্ত হব, এটা কিন্তু সুস্থতার একটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন। তো শারীরিক ক্রিয়াকলাপের পরিমাণটা বাড়াতে হবে সময় অনুযায়ী। হঠাৎ করে আমি একদিনে প্রচুর ব্যায়াম করে গেলাম, আমার মধ্যে ওয়েলনেস চলে আসলো, এরকম হতে পারে না। তো সেটা সময় অনুযায়ী ধীরে ধীরে বাড়াতে হবে। কোনো ক্রিয়াকলাপে অতিরিক্ত সময় দেওয়া ঠিক নয়, এবং সুস্থতার জন্য কিন্তু আমার নিজের জীবনধারাকে পরিবর্তন করতে হতে পারে, এবং আমরা সেটা পরিবর্তন করবো। অর্থাৎ যা করলে ভালো হবে আমরা সেইটাই করব। তবে এই সমস্ত বিষয়গুলোর কথা ভেবেও যে জিনিসটা ভাবাবে সেটাও কিন্তু আর্থিক বিষয়। এই আর্থিক বিষয়ের কথা মাথায় রেখেই কিন্তু পরিকল্পনা করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। এটা হচ্ছে তোমার ভ্যালুইং রুটিনস অ্যান্ড হ্যাবিটস এর মধ্যে আমি লিখেছি। অ্যান্ড দ্য নেক্সট পয়েন্টস, আমি প্রত্যেকটা যে ডাইমেনশন এখানে লাইফস্টাইল যেটা বলেছি আমি, ফলো এ হেলদি লাইফস্টাইল, এটা আমি পরে বলে দিচ্ছি। এই স্লাইড গুলো যেহেতু অনেকগুলো রাইটিং করতে হয়েছে, অনেকটা শর্ট হয়ে গেছে, আমার মনে হচ্ছে সবার কাছে সেইভাবে সুস্পষ্ট হচ্ছে না দেখা, এটা একটু প্রবলেম হচ্ছে। আমি একটু বলে দিই না স্যার, যে প্রবলেম আমরা, হবে না। যারা এটা কি দেখা যাচ্ছে? যারা দেখছেন তারা যদি একটু জুম করে নেন, একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে ওকে। স্ক্রিনে আপনারা সবাই একটু জুম করে নেবেন, ওকে তাহলে ওকে। ক্লিয়ার দেখা যাবে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা প্রথমে ধরুন কিভাবে আমরা ফিজিক্যাল যে ওয়েলনেস সেটাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি সেই সম্পর্কে আসি। তো সুস্থতার জন্য শারীরিক সুস্থতার মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেখানে যে সমস্ত বিষয়গুলি আমি এই স্লাইডের মধ্যে অন্তর্ভুক্ত করেছি, তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে নিউট্রিশন। এই নিউট্রিশন বলতে পুষ্টি, যে আমাদেরকে নিয়মিত কিন্তু পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। মানে এবং বাড়িতে যে সমস্ত খাবার প্রস্তুত করা হয় তার প্রতি কিন্তু আমাদেরকে আগ্রহ বেশি দেখাতে হবে। অর্থাৎ বাজারজাত যে বিভিন্ন খাদ্য বা যে বিভিন্ন যে জাঙ্ক ফুড, সেটাকে যতটা পরিমাণে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, এবং শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য পরিকল্পনা করা। এটা তো যেহেতু তোমরা প্রফেশনাল কোর্সে ছাত্রীরা প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত, তো সেটা সবার ডিটেলস বলা দরকার নেই যে আমার শরীরে আমার ওয়েট অনুযায়ী কতটা কি খাদ্য লাগবে, সেই বিষয়ে আমাকে একটা পরিকল্পনা করতে হবে। অর্থাৎ আমাকে পরিমাণ মতো খেতে হবে, অতিরিক্ত নয়। তো এই যে খাবারগুলো আমরা কোথায় পাবো, সেটা কিন্তু সেই উৎসস্থল থেকেই কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, যে আমাকে নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, সেই পুষ্টিকর খাদ্যটা আমি কোথা থেকে কিনবো, সেটাও কিন্তু কেনার জন্য যে উৎস সেটাও কিন্তু সঠিক জায়গা থেকে কিনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাকে সবজি খেতে হবে, তো আমি 3 দিন আগে যে সবজি সেই সবজিটা কিনে আনলাম, তো তার মানে সেই সবজির মধ্যে তো সেই পুষ্টিগুণ থাকবে না। তো সেই জন্য আমাকে তরতাজা সবজি বা মানে টাটকা মাছ এইসব জিনিস কিনতে হবে, এবং সবসময় ভালো দোকান থেকে জিনিসপত্র কিনতে হবে, এবং প্রয়োজনে যে সমস্ত সমস্যাগুলো হবে সেগুলো আমাদের প্রয়োজনে শারীরশিক্ষা আর শিক্ষক বা অধ্যাপক বা পুষ্টি বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে। সেকেন্ড পয়েন্ট আমি করেছি শারীরিক ক্রিয়াকলাপ। এটা কিন্তু নিয়মিত খেলাধুলায় আমাদের অংশগ্রহণ করতে হবে, এবং খেলাধুলাটা এমন একটা জিনিস যেটা আমার শুধুমাত্র ফিজিক্যাল ওয়েলনেস না, ওয়েলনেসের প্রত্যেকটা ডাইমেনশনের ক্ষেত্রে কিন্তু
খেলাধুলার বিশেষ প্রভাব রয়েছে। যেহেতু খেলাধুলা শরীর এবং মনের উপর প্রভাব বিস্তার করে, তাই প্রত্যেকটা ডাইমেনশনের উপর কিন্তু খেলাধুলার প্রভাব রয়েছে। তো এটা একটা কমন বিষয় যে শারীরিক ক্রিয়াকলাপ কিন্তু আমাদের নিয়মিত অংশগ্রহণ করতে হবে এবং নিয়মিত উন্নয়নমূলক যে সমস্ত ব্যায়াম বা স্ট্রেংথ বা কন্ডিশনাল অ্যাক্টিভিটি যেসব বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে। এবং বিএমআই যে বডি মাস ইন্ডেক্স, সেটা আমাদেরকে নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের হাইট অনুযায়ী আমাদের ওয়েট ঠিক আছে কিনা, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা ব্যায়ামের চার্ট বানিয়ে নিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু ক্রিয়াকলাপ করতে হবে। এবং এর উৎস আমরা কোথায় পাবো? যারা শারীরিক শিক্ষার অধ্যয়ন করছো তারা তো সবাই কলেজেই পেয়ে যাবে, এবং যারা অন্যান্যরও তাদের জন্য তারা স্থানীয় মাঠ পাবে, ক্লাব পাবে, বা বিভিন্ন শারীরিক শিক্ষার শিক্ষকের পরামর্শ পাবে। এগুলো হচ্ছে উৎস। বিশ্রাম 7 থেকে 8 ঘন্টা কিন্তু রাত্রে বিশ্রাম করতে হবে এবং রাতে ঘুমানোর আগে কিন্তু ভরপেট খাওয়া যাবে না। এবং এর জন্য কিন্তু আমাদের একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলতে করতে হবে এবং একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। নেশা জাতীয় দ্রব্য, যেটা আমি বললাম পরে বলে দেবো, সেই নেশা জাতীয় দ্রব্য হচ্ছে যে কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে মানে মুক্ত থাকা ভীষণভাবে প্রয়োজনীয় সুস্থতা আনার জন্য। কেননা যে কোনো ধরনের নেশা কিন্তু সুস্থতার পরিপন্থী, মানে কি বলবো, বাধা। তো সেই জন্য যে কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখা, এটা যেমন অ্যালকোহল, ধূমপান ইত্যাদি। এটার জন্য কিন্তু রুটিন এবং সুঅভ্যাস, এই সুঅভ্যাস, রুটিন এবং সুশৃঙ্খলতা, এটা কিন্তু উৎস। এটার জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজের মানসিকতাকে সেইভাবে তৈরি করতে হবে এবং নিয়মিত চেক আপ রেখেছি, একটি নির্দিষ্ট সময়ান্তরে ডাক্তারের কাছে মেডিকেল চেক আপ করা। আর যারা যেমন ভাবে বললাম যে এই ধরনের করলে এটা অ্যাকচুয়ালি চেক আপের প্রয়োজনই হয় না, তো তবুও এটা একটা পয়েন্ট হিসেবে দিতে হয়, সেজন্য আমি এখানে উপস্থাপন করে রেখেছি যে একটা নির্দিষ্ট সময়ান্তরে ডাক্তারের কাছে একটা মেডিকেল চেক আপ করে নেওয়া। সেটা কাছাকাছির হাসপাতাল হতে পারে, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, ইত্যাদি হতে পারে। দেন ইমপ্রুভিং আওয়ার ইন্টেলেকচুয়াল ওয়েলনেস, আমরা আমাদের ইন্টেলেকচুয়াল যে ওয়েলনেস সেটাকে আমরা হাউ টু ডেভেলপ আওয়ার ইন্টেলেকচুয়াল ওয়েলনেস। তো মানুষের মস্তিষ্কই তো সামগ্রিক চিন্তা ভাবনা, কর্ম বা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তাই বৌদ্ধিক সুস্থতা আনা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা ফিজিক্যালি ওয়েলনেস হয়ে গেলাম, মানে পেয়ে গেলাম, তার কিন্তু বৌদ্ধিক সুস্থতা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমাদের মাথা থেকে কিন্তু সবকিছু সার্কুলেট হয়। তো সেজন্য আমাদের সামগ্রিক চিন্তা ভাবনা যেহেতু মাথা থেকেই মাথায় নিয়ন্ত্রণ করে, ব্রেনই নিয়ন্ত্রণ করে, তাই বৌদ্ধিক সুস্থতা আনার জন্য বৌদ্ধিক সুস্থতা কিন্তু সামগ্রিক সুস্থতা আনার জন্য একটা বিশেষ শর্ত। তো কিভাবে আনবো আমি এখানে পয়েন্ট হিসেবে রেখেছি, একটা পার্সোনাল ইন্টারেস্ট রেখেছি, যে এখানে যে জ্ঞান ভিত্তিক যে সমস্ত দক্ষতা অর্জনের জন্য নিয়মিত শিক্ষণীয় বিষয়ের প্রতি কিন্তু আগ্রহ দেখাতে হবে, মানসিকতা এমন ভাবে তৈরি করতে হবে, জানার আগ্রহ থাকতে হবে এমন ভাবে, কৌতূহল এমন ভাবে থাকতে হবে যে আমি নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো, এটা থেকেই কিন্তু মানে ব্যক্তিগত আগ্রহটা তৈরি। এবং এর উৎস আমরা কোথায় পাবো? আমরা বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিভিন্ন লাইব্রেরিতে পাবো, আমরা কম্পিউটার সেন্টারে পাবো, আমরা খেলার মাঠে বা ক্লাবে পাবো। এখানে আমি আরো কি কি করণীয়র মধ্যে বলতে চেয়েছি যে বন্ধুদের সঙ্গে মানে খোলা মনে মিশতে হবে, বিভিন্ন যে শিক্ষণীয় যে সেমিনার, কনফারেন্স বা ওয়ার্কশপ আছে সেগুলোতে আমাকে অংশগ্রহণ করতে হবে এবং যা করব সেটা আনন্দ সহকারে মনোযোগ দিয়ে করতে হবে। শিক্ষা এটা ধারাবাহিক বা এডুকেশন, যেটা বলছি ইন্টারেস্টিং কন্টিনিউ এডুকেশন, মানে ধারাবাহিকভাবে কিন্তু তোমার শিক্ষার প্রতি একটা আগ্রহ দেখাতে হবে, তোমাকে ধারাবাহিকভাবে শিক্ষা গ্রহণ করতে হবে, বিভিন্ন ভাষার প্রতি দক্ষতা অর্জনের একটা চেষ্টা করতে হবে, মানে ইমপ্রুভিং ল্যাঙ্গুয়েজ স্কিল, বিভিন্ন ভাষার উপরে তোমার দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। এটা কিন্তু বন্ধুদের সঙ্গে যদি তুমি ঠিকভাবে মেশো,
তুমি যদি বলো যে আমি এই ভাষায় বিভিন্ন ধরনের বন্ধুরা থাকে, তো কেউ খুব ভালো ইংলিশ বলতে পারে, কেউ ভালো বাংলা বলতে পারে, কেউ ভালো হিন্দি বলতে পারে। তো তাদের সঙ্গে মিশতে মিশতে তাদের ভাষার তারা যে সমস্ত ভাষায় দক্ষ, তাদের সঙ্গে যদি সেইভাবে সম্পর্ক সুসম্পর্ক থাকে, তাহলে সেগুলো তোমার কাছে শিক্ষণীয় বিষয় হয়ে যাবে এবং তুমি তাড়াতাড়ি সেগুলো রপ্ত করতে পারবে। তো নেক্সট পয়েন্ট, ব্রেন এক্সারসাইজ। ব্রেন এক্সারসাইজ মানে আমরা বিভিন্ন যে সমস্ত গেম ব্রেনের যেগুলো এফেক্ট ফেলে সে সমস্ত গেম আমরা খেলতে পারি। আমরা দাবা খেলতে পারি, আমরা বিভিন্ন রকমের যে অন্যান্য গেমস আছে সেগুলো আমরা খেলতে পারি। আলোচনা করতে পারি বন্ধুদের সঙ্গে যে বিভিন্ন একটা সমস্যা হয়ে গেলে সেই সমস্যার এগেনস্টে আমি কি সিদ্ধান্ত নেব, আমার এটা নিজে থেকে নেব বা বন্ধুদের সঙ্গে পরামর্শ করে নেব। সেটা যখন বন্ধু মহল তৈরি হবে তখন অটোমেটিক্যালি যখন সবার সঙ্গে তুমি ফ্রি হয়ে যাবে, তোমার বন্ধুত্ব যখন খুব দৃঢ় হবে, তখন দেখা যাবে যে এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণটাও খুব সহজ ব্যাপার হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রসেস এবং বিভিন্ন উৎস। আমি খবরের কাগজ নিয়মিত পড়তে পারি, তাতেও আমার নলেজ বাড়বে। আমি যদি ইন্টারনেটও দেখি তাহলেও সেক্ষেত্রেও আমার কিন্তু দক্ষতা বাড়বে। তো নেক্সট চলে যাই, ইমপ্রুভিং আওয়ার ফিনান্সিয়াল ওয়েলনেস। এটা ভীষণ জটিলতম একটা ব্যাপার, যে আর্থিকভাবে সুস্থতা আনার জন্য উপার্জন অনুযায়ী বা ব্যয়ের মাধ্যমে হাসি খুশি থাকা উচিত। তো সেটা কি করে সম্ভব? যে আমি এখানে ফার্স্ট দেখেছি ওয়ার্ক, যে পারফর্ম এনি টাইপ অফ ওয়ার্ক, জব উইথ এনজয়মেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন। অর্থাৎ আমার বন্ধু কি চাকরি করছে বা আমার পাশের বাড়ির ছেলে কি চাকরি পেয়েছে, তারা কত টাকা ইনকাম করছে, এই যে মানে জেলাসি বা ঈর্ষাবোধ বা কৌতূহলবোধ, এগুলোকে পুরোপুরি পরিহার করে যদি আমরা যে জীবিকার সঙ্গে আমরা নিজেরা যুক্ত, সেটা যদি আমরা আনন্দের সঙ্গে করতে পারি, সেটা যদি আমরা হাসি মুখে মেনে নিতে পারি, তাহলে কিন্তু সে ফিনান্সিয়াল ওয়েলনেস তার মধ্যে অবশ্যই আসবে। এবং কি বললাম, কাজে যদি কোনো বাধা আসে, আমার ফিনান্সিয়াল ওয়েলনেসের মধ্যেই বলি যে কাজে যদি কোনো বাধা আসে, তাহলে সেই সেটাকে সমাধান করেই কিন্তু কাজকে উপভোগ করা ভালো। এবং যদি অন্য নতুন কোনো কাজও চলে আসে, তাহলে সেটাকে এনজয় করাও কিন্তু ফিনান্সিয়াল ওয়েলনেসের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমি একটা সেভিংস বলে একটা পয়েন্ট রেখেছি, যে আমার যেহেতু যদি আর্থিক উপার্জন যদি সত্যি কম হয়, তাহলে তার থেকেও কিন্তু আমাদের এমন ভাবে শিডিউল তৈরি করতে হবে যে তার থেকেও কিন্তু আমরা যদি ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করতে পারি, নিয়মিত না হলেও যখন সম্ভব তখন ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যারা রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, মানে যাদের রিটায়ার্ড হয়ে যাচ্ছে, অবসর গ্রহণ করছে, তারা অবসরপ্রাপ্ত হলে আয় ব্যয়ের সামঞ্জস্য যদি ঠিকভাবে রাখতে পারে, তাহলে কিন্তু তাদের শান্তিপূর্ণ জীবন বা সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন তারা করতে পারে এবং সম্ভব হলে অনুকূল কোনো কাজে নিজেকে যুক্ত করতে পারে, সম্ভব হলে ব্যবসা করতে পারে। অর্থাৎ মানসিকতাটা যখনই তৈরি হয়ে যাবে, তখন কিন্তু যে কোনো ওয়েলনেস আসতে বাধ্য মানুষের মধ্যে। এনভায়রনমেন্টাল ওয়েলনেস মানে স্বাস্থ্যকর পরিবেশে সুস্থতা একটা কিন্তু ইতিবাচক উপাদান। শুদ্ধ জল, বাতাস, বসবাসের পরিবেশ, গাছ, এগুলো সবই কিন্তু এর অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা যে সমস্ত বর্জ্য পদার্থ গুলো ব্যবহার করছি, সেগুলো সঠিক জায়গায় ফেলছি কিনা, আমরা আমাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক লাইট, ফ্যান, এসি ইত্যাদিতে যেগুলো ব্যবহার করি, যখন আমরা থাকছি না সেগুলো বন্ধ করছি কিনা, এই সমস্ত বিষয়গুলো, জল যেগুলো ব্যবহার করছি, জলে কোনো অপচয় করছি কিনা, আমরা যে জল খাচ্ছি সেটা বিশুদ্ধ কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এনভায়রনমেন্টাল ওয়েলনেসের অন্তর্গত। এবার ডেভেলপমেন্ট বা এনভায়রনমেন্টের মধ্যে যে বিষয়গুলো, আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্মিং এর ব্যাপারটা, সেই জন্য আমাদেরকে প্রচুর গাছ লাগাতে হবে। আমরা প্রত্যেকের
আমাদের যেহেতু বাড়ি আছে, আমরা সেই বাড়িতেই কিন্তু আমরা প্রয়োজনীয় গাছ লাগাতে পারি, বাগান তৈরি করতে পারি, তার পরিচর্যা করতে পারি। অর্থাৎ বাড়ির যে পরিবেশ সেটাকে একটা সুস্থ পরিবেশে আমরা বানাতে পারি। এটা যদি প্রত্যেকেই করতে পারে তাহলে কিন্তু অনুকূল পরিবেশ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। চেঞ্জ অফ সিনারি মানে পার্টিসিপেট ইন রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস ইভেন্ট, অর্থাৎ আমাদের কিন্তু যে বিনোদনমূলক বিভিন্ন যে প্রোগ্রাম সেখানে আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা সে সমস্ত জায়গায় নিজেরা অংশগ্রহণ না করলেও উপস্থিত থাকতে পারি, আমরা এনজয় করতে পারি। তো এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এনভায়রনমেন্টাল ওয়েলনেস শুধুমাত্র আমার না, অপরের মধ্যেও এসে যাবে। নাম্বার 8 অর্থাৎ ইমপ্রুভিং আওয়ার স্পিরিচুয়াল ওয়েলনেস, যে আমাদের ন্যায়, শান্তি, ব্যক্তি যে বিভিন্ন মূল্যবোধ, বড়দেরকে যে সম্ভ্রম বা সম্মান জানানো, ছোটদের প্রতি স্নেহ বা ভালোবাসা জানানো, এই সমস্ত বিষয়গুলি যদি কোনো মানুষের মধ্যে আসে তাহলে তাকে আমরা বলবো যে স্পিরিচুয়ালি ওয়েলনেস। তো এখানে যে সমস্ত বিষয়গুলি আমি এর মধ্যে রেখেছি, একটা হচ্ছে বিলিভস আর ভ্যালু, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে মানে আমি যদি ভালো কাজ করি তাহলে কিন্তু আমি সবার কাছে কিন্তু বিশ্বাস অর্জন করতে পারি, অর্থাৎ আমাকে সবাই বিশ্বাস করতে পারবে। এবং সম্মানীয় বা বড়দের ব্যক্তিদের প্রতি যদি আমি সম্মান জানাতে পারি তাহলে কিন্তু আমাকে বাকি যাদেরকে আমি সম্মান জানাচ্ছি তারা কিন্তু আমাকে আমার মর্যাদা দিতে, অর্থাৎ এই পরিবেশটাকে তৈরি করতে হবে। এটা মানে যদি কেউ নিজে করতে পারে সে কিন্তু অটোমেটিক্যালি আরেকজনের উপরেও প্রভাব ফেলতে পারবে, তার মানসিকতার উপরে সে প্রভাব ফেলতে পারে। সম্পৃক্ততা প্রয়োজনে মানে এখানে বলেছি ইনভলভমেন্টের কথাটা, পার্টিসিপেট ইন সোশ্যাল ওয়ার্ক মানে সমাজের যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত ক্রিয়াকলাপ হয় সেখানে আমাদেরকে কিন্তু স্বেচ্ছায় অংশগ্রহণের একটা বিষয় রাখতে হবে, আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, সেটা ডিরেক্টলি অর প্যাসিভলি যেভাবেই সম্ভব আমাদেরকে কিন্তু সমাজের অংশীদার হতে হবে। আচ্ছা, তারপরে কি বললাম, কোঅপারেশন উইথ অল, অর্থাৎ আমরা যে কাজ করব সেই কাজে যখন যদি দলগত কাজ করি তাহলে আমরা প্রত্যেকে সহযোগিতার মনোভাব দেখাবো, প্রত্যেকে মানে সহযোগিতা করব যাতে সেই কাজটা তার উদ্দেশ্যে পৌঁছাতে পারে বা লক্ষ্যে পৌঁছাতে পারে। এতে আমাদের কিন্তু পারস্পরিক যে বোঝাপড়া বা যেটাকে বলি আমরা আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু খুব সহজে বৃদ্ধি পাবে। আমাদের সোশ্যাল ওয়েলনেস মানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে সোশ্যাল ওয়েলনেস আমাদের সমাজের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা, এটা সোশ্যাল ওয়েলনেসটা আমি বলা হয়ে গেল। তো আমি স্লাইডটা দিয়ে দিই। অকুপেশনাল ওয়েলনেস, এটা বলছি পেশাগত স্বাস্থ্য, অকুপেশনাল ওয়েলনেস। এখানে আমি ফার্স্ট দেখেছি যে কর্মক্ষেত্রে একটা সুসম্পর্ক স্থাপন, ওয়ার্ক রিলেশনশিপ, যে আমি যেখানে কাজ করছি সে আমার যে বিভিন্ন কলিগ আছে বা যে সহকর্মী আছে তাদের সঙ্গে আমার সুসম্পর্ক স্থাপন, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা। এবং কর্মক্ষেত্রে যদি আমি নিজের দায়িত্ব পালন করতে পারি এবং অন্যকে আমার দায়িত্ব পালনের পরেও যদি আমি অন্যকে সহযোগিতা করতে পারি, কারো কাজে যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান করতে পারি, তাহলে কিন্তু অকুপেশনাল ওয়েলনেসের ডেভেলপমেন্ট। এবং এক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার উন্মেষ, ভারসাম্য মানে আমার যে অর্জিত অর্থ তার যথাযথ ব্যবহার করতে হবে, ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে হবে, এবং আমার যে সক্রিয় জীবনযাত্রা সেটা আমি যেমন অনুসরণ করব অন্যদেরকেও তার জন্য প্রেরণা বা মোটিভেশনের কাজ করাতে হবে। তো এর জন্য কিন্তু দরকার অভ্যাস এবং রুটিন। অ্যান্ড লাস্ট হচ্ছে ইমপ্রুভিং ইমোশনাল ওয়েলনেস, এটা ভীষণ একটা টাফ জিনিস। ইমোশনাল ওয়েলনেস আমরা কিভাবে ডেভেলপ করব? তো ইমোশনাল ওয়েলনেস সম্পর্কে আমি আগেই প্রথমেই একটু বলেছি, ইন্ট্রোডিউস করে দিয়েছি সবাইকে, যে মানুষের মধ্যে যে সমস্ত দুশ্চিন্তা, উদ্বেগ বা হিংসা, ভয়, রাগ এই সমস্ত যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তখন কিন্তু ইমোশনাল ওয়েলনেসের ডেভেলপমেন্ট করবে। তো ইমোশনালকে কিন্তু জয় করাটা খুব কঠিন ব্যাপার, মানে এটা এমন একটা জিনিস, ইমোশন এমন একটা জিনিস যে এর কিন্তু
সেই নিউটনের থার্ড লর মতো কাজ করে। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যে নিউটনের যদি আমরা মানে সেই যেমন আমরা দেখেছি নিউটন থার্ড লর ক্ষেত্রে, ইমোশনের ক্ষেত্রে কিন্তু একই রকম। তোমাকে আজকে তোমার কোনো বন্ধু তোমাকে বাজে কথা বললো বা গাল মন্দ করলো, তুমি হয়তো সেটা হলো হয়তো সবার উপস্থিতিতে, তুমি যদি খুব শান্ত মনোভাবেরও হয়ে থাকো তাহলে হয়তো তুমি খুব বেশি রিয়াক্ট করবে না, কিন্তু তোমার মাথা থেকে কিন্তু ওই বিষয়টি বেরোবে না এবং তোমার কোনো না কোনো সময় কিন্তু তার রিয়াকশন ঘটবে। তো এই জিনিসটাকে, ইমোশন জিনিসটাকে জয় করাটা হচ্ছে সবচেয়ে কঠিন বা পরিশ্রম সাধ্য কাজ। তো সেটাকে আমরা যদি জয় করতে পারি তাহলে কিন্তু আমাদের সুস্থতা আনা সবচেয়ে সহজতম বিষয়। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আচরণের পরিবর্তন করাতে হবে। সেটা কিভাবে না, বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে, বিভিন্ন গুরুজনদের পরামর্শ নিয়ে, বা বিভিন্ন যে দায়বদ্ধতা তা পালনের মাধ্যমে, এবং হিংসা বিদ্বেষ এগুলো মন থেকে দূরে, অর্থাৎ জেলাসি যদি আমরা মন থেকে সরাতে পারি তাহলে কিন্তু আমরা প্রক্ষোভের বিষয়টা আমরা কিন্তু সহজে আয়ত্ত করতে পারবো। এবং মানসিক চাপ বা ব্যালেন্স এগুলো আমরা কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারবো। অর্থাৎ আমাদের মানসিক চাপ যদি আমাদের কমে যায় তাহলে আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, এবং আত্মবিশ্বাস বেড়ে গেলে কিন্তু আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো, সহজে সবার সঙ্গে মিশতে পারবো, এবং সমস্ত কাজ যেমন সহজে করতে পারবো, সহজে হার স্বীকার করব না, এবং নির্দিষ্ট সময়ে পরিবারের সঙ্গে যেমন খুব সহজে সময় কাটাতে পারবো, তেমনি আবার বিভিন্ন রিক্রিয়েশন মূলক কাজেও আমরা অংশগ্রহণ করতে পারবো। অর্থাৎ ইমোশনকে যদি আমরা জয় করতে পারি, ইমোশনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সত্যি শান্তিতে ভরে যাবে। ইমোশনাল ওয়েলনেস বললাম। তো এখান থেকে আমি একটা জাস্ট কোশ্চেনার করে রেখেছি স্টুডেন্টদের সুবিধার জন্য, যে আমি ফিজিক্যালি ওয়েলনেসের আমি বিভিন্ন রুটিন ফলো করে আমি করলাম, তো সেখানে নিজেকে কিছু যদি আমি প্রশ্ন করি, আই এক্সারসাইজ অ্যারোবিক্যালি ফর 20 to 30 মিনিটস অ্যাট লিস্ট 3 টাইমস পার উইক, এগুলো আমি করেছি। যেমন প্রথমে 2 পয়েন্টস করেছি, সামটাইমস অকেশনালি 1 পয়েন্ট করেছি, ভেরি সেলডম 2 দিস করেছি, এই সেলডম 2 দিস 0 করেছি। এই যে পয়েন্টগুলো করেছি এগুলো তোমরা এরকম ধরনের করে নিজেদেরকে প্রশ্ন করতে পারো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি করেছি, মানে আমি কতটুকু কাজ করেছি রুটিন অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী, বা আমি ঠিক করতে পারছি কিনা, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাটলিস্ট এগুলো তোমাদের দরকার নেই, এবং অ্যাটলিস্ট আমি শেষে একটা বিষয় তোমাদেরকে রেখেছি যে আমার যেটা ফিলিংস, সেই ফিলিংসটাকে আমি এ করেছি। আমরা এখানে যেহেতু আমরা ফিজিক্যাল এডুকেশনের ডিসিপ্লিনের লোক, এবং এই ডিসিপ্লিনটাকে আমরা ভীষণ ভালোবাসি, এবং সবাইকেই এর অঙ্গ করতে চাই, এবং এর মাধ্যমেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো সেজন্য আমি কিছু ফিলিংস এখানে আমার করেছি। ফিজিক্যাল এডুকেশন টিচারকে আমরা কার সঙ্গে এখানে আমি তুলনা করেছি, যে হেলথ, ফিটনেস বা ওয়েলনেস, এই সমস্ত বিষয়গুলোর জন্য আমি এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচারকে আজ ডক্টর হিসেবে দেখি। তো এক্সারসাইজকে আমরা তাহলে কি হিসাবে দেখবো? এনিবডি রেসপন্স? ওকে, তাহলে এক্সারসাইজকে আমরা কিন্তু মেডিসিন হিসাবে দেখছি। যদি আমি এক্সারসাইজ করি, ঠিকঠাক করি, তাহলে কিন্তু সেটা মেডিসিন, অ্যাকচুয়ালি সেটা মেডিসিন, আমাদের জীবনের মেডিসিন। অ্যান্ড দেন প্লে ফিল্ডসটাকে আমরা কি বলি, বলবো মানে হসপিটালে নয়, তার পরিবর্তে আমাদের প্লে ফিল্ডটাই আমাদের কাছে হসপিটাল। মানে আমাদের কাছে ফিজিক্যাল এডুকেশন টিচার হচ্ছে ডক্টর, এক্সারসাইজটা হচ্ছে আমাদের মেডিসিন, প্লে ফিল্ডটা কিন্তু হসপিটাল। and then fitness test, অর্থাৎ ফিটনেস টেস্ট যেগুলো দেখি সেগুলোই ব্লাড, এক্সরে, ইসিজি এটসেট্রা, সেটাকে আমি এইভাবে ট্রিট করি। অ্যান্ড দেন মেডেল বলতে আমি বলেছি এখানে কিন্তু গুড হেলথ মিনস মেডেল। অ্যান্ড দেন ডিফিট মানে যদি আমরা না পারি,
আমরা যদি ফেল করে যাই, আমরা যদি বিষয়গুলি অনুসরণ না করি, আমরা যদি জীবনের সংযমী বা সুশৃঙ্খল না হই, তার মানেই আমরা হেরে গেলাম, ডেথ। ট্রেনিং প্ল্যানটাকে আমরা কিন্তু এখানে বলছি প্রেসক্রিপশন, এন্ড স্টুডেন্টসকে আমরা বলছি এখানে পেশেন্স, আমার অনুভূতি, এন্ড দেন ট্রেনিংটাকে আমরা বলছি ট্রিটমেন্ট। ওকে, anybody any question? স্যার আপনার প্রেজেন্টেশনটাকে একটু আমি একটুখানি এটাকে বন্ধ করি, জাস্ট আ মিনিট। আজকের মুখ্য আলোচক সৌমিত্র কর্মকার মহাশয় এতক্ষণ আলোচনা করলেন। আজকের যে বিষয়, সে বিষয়ের উপরে উনি নির্ধারিত করেছেন ওনার বক্তব্যকে, কনসেপ্ট অফ হেলথ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ডাইমেনশন অফ ওয়েলনেস, ক্রিয়েটিং ব্যালেন্স, embracing support others, value routine and habits, improving our physical wellness, intellectual wellness, spiritual wellness, occupational wellness, physical wellness, self assessment, এবং লাস্ট উনি যে কনক্লুশন দিয়েছেন, যে চার্টটি বানিয়েছেন, যেটা সত্যি আমাদের সকলের কাছে, বিশেষ করে আমিও আজকে যেন নতুন কিছু একটা শিখলাম এখান থেকে। আমরা ফিজিক্যাল টিচারকে অবশ্যই অনেকে ডক্টর বলেন বা ভাবা উচিত, কিন্তু প্লে ফিল্ড হসপিটাল, এটা সত্যি আমার কাছে একটা নতুন প্রাপ্তি। উনি মেডেল, এই যে গুড হেলথি মেডেল বলেছেন, এটা সত্যি আমার কাছে ট্রেনিং প্ল্যান, স্টুডেন্টস ট্রেনিং, প্রত্যেকটা যে পার্টিকুলার নাম রেখেছেন, এই লাস্ট স্লাইডটা আমার যেন দিল ছুঁয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমরা প্রশ্নোত্তর পর্বটি ওপেন করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে, সরাসরি আনমিউট করে স্যারের কাছে রাখতে পারো। বলছি স্যার, বলছি যে সেশনটায় আমি নিজে পার্টিসিপেট এবারে তো খুব ভালোভাবে, মানে খুব মন দিয়ে করতে পারলাম না, আমি ভীষণ ব্যস্ত ছিলাম। তো আর এটা হচ্ছে আপনার মে, তাই তো? মে মাসে, এর 2-1 সপ্তাহ পরে আমাকে আর একটা ইয়ে দেবেন, অপরচুনিটি দেবেন, আমি করে দেব। মানে আমি সেই সময়টা একটু ফ্রি থাকবো অ্যাকচুয়ালি, মানে এই সময় ব্যস্ততার মধ্যে গেছে, মানে আমার কি বলবো, ফিজিক্যাল পরিশ্রম, মেন্টাল পরিশ্রম সাংঘাতিক মানের গেছে। তো আমি সেইভাবে আর সময় দিতে পারিনি। তো সেই জন্য আপনার সঙ্গে আমি যোগাযোগও করতে পারিনি, সেভাবে হোয়াটসঅ্যাপও করতে পারিনি, হোয়াটসঅ্যাপ কিছু সময় দেখতেও পারিনি। তো কিছু সমস্যা গেছে। তো নেক্সট টাইমে আমি, স্টুডেন্টদের ভালো লাগলো, তারা এতজন স্টুডেন্ট এসছে, এবং আমি আমার স্টুডেন্টদেরকে বলার সেরকম খুব সুযোগ পাইনি, মানে আমার মাথাতেই ছিল না। স্যার যদি আমাকে একটু আগের দিন ইনফর্ম করে দিতেন তাহলে ভালো হতো, তাহলে তাহলে অনেক স্টুডেন্ট একসঙ্গে হতো। এখন এরকম স্টুডেন্ট মানে সরি আমি ভুল বললাম, স্টুডেন্ট মানে এরকম হয় না যে এই সেবা ভারতীর স্টুডেন্টরা বসে আছে বলে আমার স্টুডেন্ট নয়, এরকম নয়, তারাও আমার স্টুডেন্ট। আর আমার যারা আছে সেটাও যে ওনাদের নয় তা না, সবাই স্টুডেন্ট মানে স্টুডেন্ট, সেটা শিক্ষক মানে শিক্ষক সবার কাছে। এখন পর্যন্ত আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্পোর্টস মেডিসিনের ডক্টর সুব্রত মল্লিক স্যার উপস্থিত আছেন সিধুকুন্নু বিরসা ইউনিভার্সিটির কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যাপক জগদানন্দ পতি মহাশয়, উপস্থিত আছেন ডক্টর নিত্যদত্তা মহাশয়া, উপস্থিত আছেন ডক্টর মৃত্যুঞ্জয় দাস, উপস্থিত আছেন শিবশঙ্কর তামিল্লা মহাশয়, উপস্থিত আছেন সবিতা সৎ দিদিভাই,
আমরা প্রশ্নোত্তর পর্বটি এখন উন্মুক্ত করলাম। প্রথমে আমাদের যদি ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো শুনে নেব, তারপরে আমরা পূর্ববর্তী মুখ্য আলোচকদের কাছে আসছি। আচ্ছা, এখন আমরা প্রথমেই চলে আসবো ডক্টর সুব্রত মল্লিক মহাশয়ের কাছে। স্যার, যদি আপনি আনমিউট করে আজকের এই আলোচনায় কিছু সাজেশন দেন। নমস্কার স্যার। স্যার আপনার মিউট করা আছে স্যার। স্যার আপনার আওয়াজ আসছে না, মিউট। স্যার আপনার আওয়াজ আসছে না, মিউট করা আছে, মিউট করা আছে। ও স্যারের কথা কিন্তু শুনতে পাচ্ছি না। এবার আসছে? আমি কানে ওয়্যারটা লাগিয়েছিলাম, ওয়্যারে আসছে না, ওয়্যারের কিছু একটা প্রবলেমস ছিল। যাই হোক, আই এম ভেরি সরি। আমি শুভ সন্ধ্যা জানাই সবাইকে। আমার নমস্কার, শুভেচ্ছা। আলাপনের এই ইভেন্টস গুলো খুব ভাল লাগছে এবং আলাপন প্রস্তুতকারক আপনারা, বিশেষ করে অর্গানাইজাররা এবং প্রিন্সিপাল সাহেব সবই, আমার খুব খুব শুভেচ্ছা এবং ধন্যবাদ যে এরকম একটা পার্টিকুলার প্ল্যাটফর্ম আমি পেয়েছি কিছু কথা বলার জন্য। তো অ্যাজ এ ডক্টর আমি যেটা ফিল করি, যেটা হেলথ অ্যান্ড ওয়েলনেস খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা এত ভাস্ট, আর এই টপিকটা এত ছোট্ট করে জিস্ট করে এই ভদ্রলোক ডক্টর সৌমিত্র কর্মকার, উনি কি করে এত শর্ট করে সুন্দরভাবে বলে গেলেন, একদম মসৃণ গতিতে। খুব ভাল লাগলো আপনার বক্তব্যগুলো, সত্যি প্রশংসনীয়। যে কারণ এটা ভীষণ বড় একটা সেক্টর। তো উনি যেটা কভার করেছেন, এত কভার করেছেন প্রত্যেকটা জায়গায়, যে সোশ্যাল ওয়েলনেস, ফিজিক্যাল ওয়েলনেস, পার্সোনাল ওয়েলনেস, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা মানুষকে সুস্থ থাকার জন্য। তো আমাদের মাথাটা, যেটা আগেও আমি বলেছি, আমাদের মাথাটা হচ্ছে গুরুজি আছে বলেই আমাদের মাথাটা সবচেয়ে উপরে থাকে, আর পা দুটো নিচে থাকে, হাত দুটো নিচে থাকে, মাথার নিচে। কারণটা কি, আমার গুরুজি আমাকে যেরকম ভাবে চালনা করে আমি সেরকম ভাবে ফিজিক্যালি কাজ করি। আর ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রেও বলছি, তোমরাও জেনে রেখো যে এই যে তোমরা হাত পা চালাচ্ছ বা তোমরা যখন কথা বলছো নড়ছে, সব শরীর নড়ছে, সবই কিন্তু গুরুজি যখন কিছু বক্তব্য রাখছে তখন ওগুলো মানে অটোমেটিক্যালি নাড়াচড়া খাচ্ছে। আর খেলাধুলা তো একটা ফিজিক্যাল এডুকেশনাল সায়েন্স, এবং সেটা টেকনিক্যাল সায়েন্স, আমি বলি টেকনিক্যাল অ্যাক্টিভিটি। সুতরাং এইটার জন্য আমাদের মাথা খুব সুস্থ হওয়া দরকার, যে কোনো খেলোয়াড়ের মাথাও খুব সুস্থ, এবং ইন্টেলিজেন্স ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। এবং ইন্টেলিজেন্সের জন্য যেটা ওয়েলনেসের আমি একটা পার্টিকুলার পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে লিটারেসি আমাদের দেশে আরো বাড়াতে হবে। একাডেমিক্যালি যদি খুব ভালো করা যায়, মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এডুকেশনও দেওয়া যায় আমাদের বৃহত্তর পপুলেশনকে, যারা অনেকেই শিক্ষা সেরকম ভাবে পায়নি, শিক্ষার আলো পায়নি, তাহলে কি হয়, একটা অ্যানালিটিক্যাল একটা ক্যাপাসিটি বা ক্ষমতা দরজা খুলে যায় মাইন্ডে, যেটাতে মাইন্ড বুঝতে পারে যে কিরম ভাবে সে চলবে, মানে চালাবে তার ইয়েকে। সেই জন্য পার্সোনাল ওয়েলনেসটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর পার্সোনাল ওয়েলনেস মানে পার্সোনালিটি, এবং পার্সোনালিটি মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিটি। পার্সোনাল আইডেন্টিটি এরম নয় যে কাউকে আমি ইমিটেট করব, আমার মধ্যে যে আমার যে পার্সোনাল লেভেল থেকে আমার একটা আইডেন্টিফিকেশন থাকবে সমাজের উপরে, সেইভাবে ব্যাপারটা চলবে। এবং এটা নয় যে কাউকে ইমিটেট করতে হবে, একে ও যেরকম চলাফেরা করছে ওর স্টাইলটা বেশ ভাল লাগছে, ওর কথা বলার স্টাইলটা ভাল লাগছে, কিচ্ছু করতে হবে না। নিজের পার্সোনাল লেভেল থেকে নিজেকে ওঠাও, এমন জায়গায় ওঠাও যে তোমার সেই জোরটাই একটা বিশাল
জোর হয়ে যাবে তোমার ভিতরে, এবং তুমি যদি সেইখানে কথাবার্তা বলে কমিউনিকেশন করে কিছু জায়গায় নিজেকে প্রকাশিত করে তুমি যেই একটুখানি সবাই চারপাশে তোমাকে বাহবা দেবে, সঙ্গে সঙ্গে তুমি দেখবে অটোমেটিক্যালি সেটা স্পিরিচুয়ালি বলতে পারো, যেরম ভাবে হোক, তুমি দেখবে তুমি আপলিফট হয়ে যাচ্ছ, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করবে। এই কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট এখন প্রত্যেকটা মানুষের মধ্যে। আমি তো মনে হয় আমার দেশে রাজ্যে অনেক লোকই ঘুরছে, কথাবার্তা বলছে, but they are losing some confidence part. The confidence part is not there যখন সে একটা কোনো কথা বলছে জোরের সাথে বলতে পারছে না, তার নিজের মনের মধ্যেই দোনমনো হয়ে আছে, আমি এই কথাটা বলছি এটা কতটা অ্যাকসেপ্টেড হবে, আমি কি ঠিক বলছি, আমি কি ভুল বলছি। এই যে মাথার মধ্যে এই যে কনফিউশন যে জিনিসটা, সেটা কিন্তু একটা শারীরিক পর্যায়েও কিন্তু এফেক্ট করে, এবং সেই মানুষটা নার্ভাস থাকে, টেনশনে থাকে, স্ট্রেসে থাকে। আর স্ট্রেস, নার্ভাস, টেনশন এগুলো যদি নিয়ে কোনো মানুষ ঘুরতে থাকে অনেক দিন ধরে, তার জীবন বিতাতে থাকে, তাহলে তার ভিতরে হার্ট, লাংস, লিভার ফাংশনস গুলো, যে সেলস গুলো আছে সেগুলোও কিন্তু এফেক্টেড হয়। কারণ নিউরোলজিক্যালি বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু হেলথ ডিটোরিয়েট করবে, এবং সেই হেলথ নিয়ে সে খুব যে একটা ভালো ফাংশনিং করতে পারবে আইদার স্পোর্টস লেভেলে বা একটা নর্মাল অফিসিয়াল লেভেলে, তার সোশ্যাল লেভেলে, সেখানেও খুব ভালো করে ফাংশন করতে পারবেন না। আমি সৌমিত্র কর্মকারের একটা কথা খুব ভাল লাগলো, যে যেই জিনিসটা এখন মানুষের মধ্যে আসা উচিত সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন ডেভেলপমেন্ট করতে পারলে যদি আমি সবাইকে কনসিডারেট, আমি কনসিডারেট হতে হবে, আমার কনসিডারেশন থাকবে, কেয়ার থাকবে। আমি যার সাথে কথা বলছি আমি তখন আমার নিজেকে কেয়ার করব না, আমি আমার নিজেকে কনসিডার করব না, আমি যখনই একজনের সাথে কথা বলছি তখন আমি তাকে কেয়ার করব, তার প্রবলেমস গুলো ভালো করে শুনবো, তাহলে সে আমাকে ভালোবাসবে বা অ্যাট্রাক্টেড হবে আমার সাথে কথা বলতে। আমি যদি আমার নিজেকেই খালি প্রকাশ করি তাহলে কিন্তু ভালো হয় না। এখন অনেক মানুষ আছে যারা সেলফ ফোকাস করছে, নিজেরা ফোকাস হতে চাইছে, আমি দেখো আমি কত কিছু জানি, আমি কত কিছু, এই অ্যাটিটিউডটা এটাকে একটা টিপিক্যাল ধরনের একটা ইগোর মতো জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং তাতে কিন্তু যেই লোকটির ইগো হচ্ছে সে কিন্তু খুব খুশি থাকছে না, সে কিন্তু রাত্রিবেলা যখন সে একাকিত্ব থাকে, যখন সে ঘুমোতে যাবে বা আমি এরকম প্রচুর মানুষের শুনেছি, দে আর ভেরি বিগ পারসনস, বিগ লেভেল, মুভিং ইন দ্য সোসাইটি, but they have to take sleeping pills for getting sleep. তো স্লিপিং পিল খেয়ে শোয়ার মতো মানুষ এখন আমাদের, যদি একটা রিসার্চ হয় এইটার উপরেই, যদি রিসার্চ হয়, খুব সুন্দর একটা রিসার্চের ব্যাপার, কেউ করেছে কিনা জানি না আমি, যদিও যদি করে থাকে খুব ভালো, রিসার্চ করলে দেখা যাবে কটা লোক আমাদের সারা দেশে এবং রাজ্যে স্লিপিং পিল খেয়ে ঘুমোচ্ছে, মানে টেনশন অ্যাংজাইটি রয়েছে, তাদেরকে ঘুমোতে দিচ্ছে না। তো সুতরাং আমাদেরকে আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী, আমাদের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী, ফাইন্যান্সিয়াল, ইকোনমিক্যাল, সোশ্যাল লেভেল অফ কমিউনিকেশন সবকিছু মেপে ঝুঁকে ব্যালেন্স করে আমাদেরকে চালাতে হবে। আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি কাজ করব, আমি এমন কিছু কাজ করব না ও এটা করেছে বলে আমাকে করতে হবে, যেটা ডক্টর সৌমিত্র কর্মকার একটু আগে বললেন, যে কারোর সাথে করার দরকার নেই, এনভি করার দরকার নেই, ও এটা পেরেছে বলে আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, আমার তো দরকার নেই, আমি কি পারি সেইটাকে তখন আমি ভুলে যাচ্ছি, ভুলে গিয়ে আমি তার পার্টিকুলার ফাংশনটাকেই আমি বড় করে দেখছি। কেন আমি তাকে বড় করে দেখব? আমার ইন্ডিভিজুয়ালিটিতে আমি আমার নিজের ফাংশনটাকে বড় করে দেখব, কেন অন্যর ফাংশনটা? এই জায়গাটা একটু আমার মনে হয় সবার জন্যই বলছি, একটু কনফিডেন্স ডেভেলপ করাটা খুব দরকার, পড়াশোনা করা দরকার। আমি বললাম প্লেয়ারদের পড়াশোনা করতে হবে, তারাও বুঝতে পারবে কোচের কথা খুব তাড়াতাড়ি, অ্যানালিটিক্যাল ব্রেন তাদেরও থাকা দরকার, এবং ফিজিক্যাল এডুকেশন টিচাররা যতই বলুক, যাই করুক, বলবে তো বটে, কিন্তু এটাও দেখতে হবে যে যাকে আমি আমার একটা ডিরেকশন দিচ্ছি, আমার ভাবে আমি যতটা পড়াশোনা করে এলাম আমি ডিরেকশন দিচ্ছি,
সে ডিরেকশনটা বুঝতে পারছে কিনা, যে প্লেয়ারটা সে বুঝতে পারছে কিনা, এগুলো হচ্ছে একদম বেসিক লেভেল। আমরা বেসিক লেভেলেই নড়বড়ে, আমরা উপরের লেভেলে যেতে হবে না, বেসিক লেভেলে অনেক কিছুতেই নড়বড়ে। আমাদের ইকুইপমেন্টস আছে, টেকনিক্যাল যেরকম ইকুইপমেন্টস, আগের দিন কথা বলছিলেন ভদ্রলোক, খুবই সুন্দর বলছিলেন। তো টেকনিক্যাল ইকুইপমেন্টস মডার্নাইজড আপগ্রেডেড আসছে, কিন্তু তার সাথে কোনো টেকনিক্যাল ইকুইপমেন্টটাকে কিভাবে চালাতে হবে সেইটার জন্য কোনো মানে ট্রেনিং টিচার টাইপের মানে তারা আসছে না। এবার খুব মুশকিলে পড়ে যাচ্ছে, ইকুইপমেন্ট পড়ে আছে কিন্তু ইকুইপমেন্ট ইজ নট ওয়েল ইউটিলাইজড, এইগুলো দেখতে হবে। তো আমাদের স্পোর্টসটাকে ওঠানো দরকার। এবং আগেও আমি বলেছি, আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি একটু বেশি কথা বলে ফেলি, এটা আমার একটা বাজে স্বভাব, প্লিজ আমাকে মার্জনা করবেন, কিন্তু একটুখানি পোডিয়ামটা পেয়েছি বলে বলছি। হ্যাঁ, তো বেসিক্যালি স্কুল লেভেল থেকে মানসিকভাবে বাচ্চাদেরকে তৈরি করতে হবে, ফিজিক্যাল এডুকেশন ক্লাস ওদেরকেও নিতে হবে, নট অনলি প্র্যাকটিক্যাল 1 2 3 4 এই দৌড়ো, এই করো, ওই করো, তা না, মাঝে মধ্যে ওদের জন্য থিওরিটিক্যাল ক্লাসও করাতে হবে ফিজিক্যাল এডুকেশনের উপরে। কেন আমি করব, কেন আমি দৌড়বো, কেন আমি ফুটবল খেলছি, কেন আমি ব্যাডমিন্টন খেলবো, কোন স্কুলে আমি দেখিনি যে এইরকম ধরনের ফিজিক্যাল এডুকেশন ক্লাস হচ্ছে। এরা ফিজিক্যাল এডুকেশন ক্লাস মানেই হচ্ছে পিটি ক্লাস, মানে ফিজিক্যাল ট্রেনিং, মানে বেরিয়ে পড়ো, একটুখানি হকি খেলো, একটু ফুটবল খেলো, একটু ইয়ে খেলো। কেন বাচ্চাদেরকে ওই খেলার মাধ্যমে শেখাও যে দেখো, এই যে তুমি জিতে গেলে ফুটবল খেলায় 2টো গোল করলে, তুমি আবার হেরেও গেলে, তোমার টিম হেরে গেল তোমারই দোষে, তুমি হারটাকেও নিজের হাতে নাও, মানে নিজের মধ্যে নাও, আবার জেতাটাকেও, জেতার আনন্দটাও করো। তো উইন এন্ড লস এই দুটো জিনিস যদি কোনো মানুষ যদি খুব সুন্দরভাবে বুঝতে পারে, তার জীবন সার্থক হয়ে যায়। মানুষ হারতে জানে না, মানুষ সব সময় জিততে চায়, সব সময় জিততে পারবে না, কারণ উপরে একজন ভগবান বসে আছে, সেটাকে বলে সময় ভগবান, ডেস্টিনি। অনেক সময় মানুষ অনেক খেটেও অনেক কিছু পায় না, অনেক সময় তার জন্য বিমর্ষ হয়ে যায়। কখনো বিমর্ষ হতে নেই, সে তখন চিন্তা করবে আমি এরকম ভাবে তো খাটলাম, করলো না, ঠিক আছে আমি আরেকটা প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ করে এবার আমি লড়বো অন্যভাবে, আরেকটা প্রজেক্ট নিল সেই কাজটার জন্য, তো করুক না, অসুবিধাটা কি আছে। কিন্তু হেরে গিয়ে এবং স্কুল কলেজে যে সব সুইসাইড করছে, হেন তেন করছে, ডিউ টু দিস পার্টিকুলার থিং, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি একটুখানি ডক্টর সৌমিত্র কর্মকারের কাছ থেকে আমি জানতে চাইছি, আমি যা কথা বললাম কতটা উনি আমার সাথে সহমত, কোন জায়গায়, এবং আমি কোনো কিছু মাইন্ড করবো না, অ্যাজ এ ডক্টর আমি জানি হেলথ সম্পর্কে, তবু আপনাকে বলছি যদি 2টো কথা বলেন, এটা আমি চাইছি। স্যার গুড ইভিনিং। স্যার গুড ইভিনিং। হ্যালো স্যার, হ্যাঁ আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। সৌমিত্র স্যার, স্যারের কথা শুনে আমি কি বলবো, মানে কি সব তো আমি স্যারের কথা শুনে খুব সমৃদ্ধ হলাম, আরো কথা শুনতে ইচ্ছে করলো। স্যার তো বললেন যে আমি বেশি কথা বলে ফেলছি, হ্যাঁ একদমই নয়। স্যারের যেমন কথা, যে ইনফরমেটিভ যে সমস্ত কথাগুলো শুনছিলাম, সেগুলো মনে হচ্ছিল আরো একটু চলতে থাকুক, আরো শিখতে থাকি, এরকমই ব্যাপার। ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার ডক্টর সুব্রত মল্লিক মহাশয়কে। উনি আলোচনা সভায় সময় দিয়ে ওনার সাজেশন এবং ওনার অভিমত প্রকাশ করেছেন। এই জন্য আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন, এই যে ছোট্ট প্রয়াস, এই প্রয়াসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জানাই সৌমিত্র কর্মকার মহাশয়কে। আমাদের একটি ছাত্র রিক গরাইন প্রশ্ন রেখেছে চ্যাট বক্সে, যদি অনুমতি দেন সেই প্রশ্নটি তাহলে। বলুন 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 বলুন। হ্যাঁ, রিক গরাইন প্রশ্ন রেখেছে ওয়েলনেস এবং ওয়েলবিং এর মধ্যে পার্থক্য কি? ও, ওয়েলনেস এন্ড ওয়েলবিং এর মধ্যে, এটা কিন্তু খুব বিতর্কিত একটা বিষয়, তবে আমি আমার সম্পূর্ণ নিজের ধারণা থেকে উত্তর দিই। এটা ওয়েলবিং অ্যান্ড ওয়েলনেস সম্পর্কে আমি এর আগে অনেক স্টাডি করে দেখেছি।
সেখানে কিন্তু বিষয়টা অনেকটাই সমার্থক হলেও একটু মিনিমাম একটা ডিফারেন্স আছে। ওয়েলনেস বলতে আমি এখানে যেটা বলতে চেয়েছি যে ওয়েলনেস ইজ আ স্টেট অফ বিং হেলদি অ্যান্ড ওয়েল বিং ইজ আ স্টেট অফ হ্যাপিনেস। খুব সিম্পল উত্তর দিলাম, আমার মানে নিজের ফিলিংস থেকে উত্তর দিলাম যে এটাই কিন্তু হওয়া উচিত। আমি কি একটু বলতে পারি? হ্যাঁ স্যার, অবশ্যই, আপনার কথা শোনার জন্য তো আমি খুব এই আগ্রহী। প্রশ্নের উত্তরে আমি বলে দিচ্ছি, অনেক শর্টকাটে বলছি। ওয়েলবিং হচ্ছে একটা মানুষের হেলথ, মাইন্ড কিরম আছে এবং আমি নিজেকে কিরম ভাবে স্বাস্থ্যবান রেখেছি মানসিক ভাবে এবং শারীরিক ভাবে, এটা হচ্ছে ওয়েলবিং। আর ওয়েলনেস হচ্ছে আমি একটা এনভায়রনমেন্টের মধ্যে ঘুরছি। আমি বিদেশে ঘুরছি, একটা আলাদা এনভায়রনমেন্ট। আমি রোদ্দুরের মধ্যে আছি, মানে সামার টাইমের মধ্যে একটা কাজের মধ্যে আছি বাইরে, সেটা আবার আরেকটা এনভায়রনমেন্ট। বর্ষার মধ্যে আছি, আরেকটা এনভায়রনমেন্ট। এই ওয়েলনেসটা নির্ভর করছে কোন এনভায়রনমেন্ট, কোন ক্লাইমেটের মধ্যে আমি আছি। এবং আরেকটা ওয়েলনেস একটা বিশাল ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আমি একটা পার্টিতে গেছি, কি আমি একটা সংবর্ধনা সভায় গেছি, আমাকে জানতে হবে যে ওইখানকার আবহাওয়াটা কিরম ধরনের মানুষরা আছে, তারা কি চাইছে, তাদের অনুযায়ী আমি আমাকে নিজেকে মানে প্রকাশ করব। এই যে একটা ব্যাপারটা, আমি ক্লাইমেট, এনভায়রনমেন্ট সবকিছুর সাথে এবং মানুষ পিপলদের এনভায়রনমেন্টের মধ্যেও আমি নিজেকে কি করে প্রেজেন্ট করব, এইটা টোটালি ওয়েলনেস এর মধ্যে পড়ে। এই ওয়েলনেস এর জায়গাটা যদি কেউ জিতে উঠতে পারে, সেই এনভায়রনমেন্টটাকে সে কাবু করতে পারে, এনভায়রনমেন্টের সাথে সে যদি জিতে যায়, তাহলে তার মধ্যে একটা হ্যাপিনেস আসে। আপনি যে কথাটা বললেন, সৌমিত্র বাবু ওই কথাটাই বললেন, হ্যাপিনেস। এম আই রাইট? আমার মনে হয় এটাই বলতে আছে। তো এই জায়গাটা যখন এসে যাবে, তখনই একটা ওয়েলনেস ক্রিয়েট হয়ে যাবে চারপাশে। কিন্তু ওয়েলনেস কখনো ভিতরে আসে না, ওয়েল বিংটা ভিতরে হয়। হেলথ ইজ এ ওয়েল বিং এর ব্যাপার, আর ওয়েলনেস হচ্ছে your environment and all, how you are managing that environment with wellness. সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক। এটা হচ্ছে ওয়েলনেস। আর আমার মনে হয় এটা আমার কনসেপ্ট, আমি বললাম। না স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ রিক গড়াইকে প্রশ্নটি করার জন্য। যথোপযুক্ত আশা করি উত্তর তুমি পেয়েছো, আশা করি খুশি হয়েছো। এবং সৌমিত্র কর্মকার মহাশয়কে এবং সঙ্গে সঙ্গে সুব্রত মল্লিক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমরা আরেকজনের কে ডাকবো। আমাদের আশীর্বাদ একজন দিদিভাই আছেন, সবিতা শতপথী দিদিভাই, আপনি যদি আনমিউট করে কিছু বলেন। হ্যাঁ, আমাদের যারা বক্তা তাদের আমার সশ্রদ্ধ নমস্কার, আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা সবার জন্য। আমি মল্লিক স্যারের কথার প্রসঙ্গ ধরে বলছি যে মল্লিক স্যার খুব সুন্দর করে, এত সরল ভাষায় বোধহয় হয় না, যে বললেন যে বেসিক যে বেসটা মানুষের নড়বড়ে যদি হয়, হ্যাঁ, তাহলে তার উন্নতি সত্যি কোনো সম্ভাবনাই থাকে না। আর সেই নড়বড়ে ভাবটা বোঝার জন্য একটা তো বুদ্ধিমত্তা দরকার। আমরা সেই বুদ্ধিমত্তাটা খাটানোর পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ওয়েলবিং আর ওয়েলনেস এর যে এটা সুন্দর প্রাঞ্জল বক্তব্যটা রাখলেন, আমরা যদি যা কিছু করে যদি আনন্দ না পাই, বেসটাই যদি না বুঝতে পারি, তাহলে ভেতরে ঢুকবো কি করে, আর আনন্দই বা পাবো কি করে? তাই মল্লিক স্যার যে কয়েকটা ফিজিক্যাল অর্গানের কথা, ভাইটাল অর্গানের কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। এবং আমি বলবো, উনি যে ভাষাটা ব্যবহার করেছেন, যদি বেসিক বেসটা আমরা না তৈরি হয় আমাদের ভেতরে, তাহলে আমরা সত্যি নড়বড়ে থাকি। আর নড়বড়ে জীবন দিয়ে লাভ কি? মানুষের জন্ম যখন পেয়েছি, তখন এই যে নানান দিকে নানান রকম যে বিদ্যা আহরণ করার সুযোগ আসছে, হ্যাঁ, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। আমাদের মল্লিক স্যার এটাও বলেছেন, কমিউনিকেশন গ্যাপ যেটা হয়ে গেছিল, এখন এই কমিউনিকেশনটা বাড়ানো সব থেকে বেশি জরুরি। 1 নম্বর পয়েন্ট এটাই, যে আমরা সবার সঙ্গে যদি সবাই হৃদ্যতার সঙ্গে, কোনো ইগো না রেখে যদি মেলামেশা করতে পারি। যে মল্লিক স্যার খুব সুন্দর বলেছেন যে আমি এটা জানি, আমি
ওর নিন্দামন্দ করে আমি আনন্দ পাই, কিন্তু এটা এত সুন্দর বলেছেন যে সে যখন বিছনায় যায় তখন সে সত্যি সত্যি তাকে ওই ঘুমের ট্যাবলেট খেয়েই ঘুমাতে হয়। সে চিন্তা করে আমি কেন এটা বললাম, কেন এটা করলাম, এটা করা উচিত নয়, কিন্তু যেহেতু সেটা তার হ্যাবিট, সে সেটাই করবে। এটাই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। ধন্যবাদ দিদি ভাই। আমাদের সঙ্গে আরেকজন অধ্যাপক আছেন, জগদানন্দ পতি মহাশয়। স্যার, আপনি যদি আনমিউট করে কিছু বলেন। আমাকে বলছেন কি? জগদানন্দ পতি মহাশয় আছেন আমাদের সঙ্গে, ও আচ্ছা মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা। মহাবিদ্যালয়। জগদানন্দ দা, আচ্ছা, এবার যদি কারো কোনো প্রশ্ন আর থেকে থাকে আমরা সরাসরি আজকের মুখ্য আলোচকের কাছে রাখতে পারি, নইলে আমরা শেষের দিকে এগিয়ে যাব। প্রিন্সিপাল স্যার কি লেফট করে গেছেন? হ্যাঁ, উনি লেফট করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জগদানন্দ দা লিখেছেন আনমিউট হচ্ছে না, কোনো কারণে টেকনিক্যালি অসুবিধার জন্য উনি রিপ্লাই দিতে পারলেন না। আমরা এবার শেষের দিকে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন, যার মাধ্যমে আজকের সমাপ্তি। ধন্যবাদ জ্ঞাপনের আগে আমাকে একটু অনুমতি দিন, আমি একটু ধন্যবাদ জানাই আপনাকে, বিশেষ করে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি যেটা বললাম, এই যে নড়বড়ে ভাবটা ব্যবহার করেছেন, ফিজিওলজিতে তো বলেছেন, বিশেষ করে খুব সিম্পল ভাবে আমরা 8-9-এ যেটা পড়ি অ্যানাটমি, 7-8-এই পড়ি, কিন্তু সেই 206খানা হাড়ও আমরা মনে রাখি না। এই বেসটা যদি আমরা ভালো করে তৈরি করতে পারি কলেজ স্কুল লেভেল থেকে, কলেজ লেভেলে তো সবাই ভুলেই যাই, আমরা চিন্তাও করি না কখনো, এই বেসটা যদি আমার অনুরোধ রইল, এটা যদি তৈরি করা যায় বেসটা, বিশেষ করে অ্যানাটমি এবং ফিজিওলজি, তাহলে সমস্ত কিছু ডেভেলপ করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদি ভাইকে ওনার অমূল্য সাজেশন দেওয়ার জন্য। উনি এই বয়সেও মাস্টার স্পোর্টস অ্যাথলিট এবং উনি রিটায়ার্ড সেবিকা, প্রায় 35-36 বছর সেবিকা হিসেবে নিযুক্ত ছিলেন বিভিন্ন হসপিটালে, বাঁকুড়া হসপিটাল, কলকাতা আরজিকর হসপিটাল, বর্তমানে ঝাড়গ্রামেই থাকেন এবং আমাদের আলাপনের নিয়মিত শ্রোতা। আমরা আজকে 60তম পর্বের একদম অন্তিম পর্বে পৌঁছেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত যে সমস্ত শিক্ষক, অধ্যাপক মন্ডলী তথা প্রশিক্ষক, কোচ যারা উপস্থিত ছিলেন আছেন, সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্যই আমাদের এই আসর আলোকিত। আমি ধন্যবাদ জানাচ্ছি পূর্ববর্তী 59 জন বক্তাকে, যাদের জন্য আজকে আমরা এই 60তম পর্বে পৌঁছাতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, যাদের অনারবল উপস্থিতি আমাদের এই যে ছোট্ট প্রয়াস, এই ছোট্ট প্রয়াসটিকে গৌরবান্বিত করে তুলেছে। এটি কোনো একদিনের প্রোগ্রাম নয় বা এক মাসের প্রোগ্রাম নয়, আমরা প্রায় 1 বছর 3 মাস এই প্রোগ্রামটি নিয়ে চলেছি। আগামী আরো 9 মাস এই প্রোগ্রামটি চলবে। নির্ধারিত যে সময়সীমা আমরা বেঁধে দিয়েছি, তারপরে হয় কি হবে সেটা এখন নির্ধারিত নয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে, যারা প্রতিটি এপিসোডের আমাদের স্বাগত ভাষণ, উনি যেখানে যত ব্যস্ততায় থাকুন না কেন, স্বাগত ভাষণ ওনার মাধ্যমেই এবং শুভ সূচনা প্রতিটি পর্বের ওনার হাত দিয়েই হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে সমস্ত সুব্রত মল্লিক স্যার, সবিতা শতপথী দিদি ভাই, রিক গোরাই যারা প্রশ্ন করেছেন এবং যারা সাজেশন, অমূল্য সাজেশন দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের
এই শারীরশিক্ষা বিভাগের ছোট্ট প্রয়াস এর পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠান ছাড়াও সারা পশ্চিমবাংলা থেকে যে সমস্ত ছাত্রছাত্রী এবং শুভান্নোধ্যায়ী ক্রীড়াপ্রেমী জগতের মানুষ উপস্থিত ছিলেন, সেই সমস্ত অধ্যাপিকা মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা বৃন্দ তথা শারীরশিক্ষা অনুরাগী সবাইকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ এবং নমস্কার এবং যথাস্থানে প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন এবং যার কে কেন্দ্র করে আমরা 2 ঘন্টা উপস্থিত আছি, আজকে যিনি আমাদের এই 60তম পর্বটিকে আলোকিত করে রাখলেন, সেই কাণ্ডারি আজকের অধ্যাপক সৌমিত্র কর্মকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি নিমন্ত্রণ স্বীকার করেছেন খুব কম সময়ের মধ্যে এবং ওনার অমূল্য সময় দিয়ে আজকের সভাটিকে উজ্জ্বল করে রেখেছিলেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের তবেই এই প্রয়াস সার্থক হবে। সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপ। আগামী 61তম পর্বে আবার সবার সঙ্গে দেখা হবে এই আশা নিয়ে আজকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই পরিচালনার ক্ষেত্রে সবার কাছে, তাহলে করজোড়ে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ, শুভরাত্রি। স্যার আপনাকে আনমিউট করেছিলাম, সেই সময় ডিস্টার্ব হচ্ছিল আওয়াজে। সৌমিত্র, আমি মিউট করে ফেলেছিলাম সেই সময়। ও আমি আমি কি কি শুনতে পেলাম না, বুঝতে পারলাম না। আমি মিউট করে রেখেছিলাম যখন ওই এটা তো আমার হাতে হ্যান্ডেল করা হয়, মানে একজন কথা বললে তখন আরেকজনের আওয়াজটা যাতে না আসে সেই জন্য মাঝে মাঝে মিউট করে দিই। স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? খুবই ভালো লাগলো, আমারও সবার প্রতি শুভেচ্ছা রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারের কথা ভীষণ ভালো লাগলো, আরো স্যারের কথা শোনার পরবর্তীতে আগ্রহ থাকলো, সুযোগ থাকলে অবশ্যই শুনবো স্যারের কথা। এবং সময়, সুযোগ, পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে আবার আলাপনে আসতে পারি। আলাপনে অন্যান্য কোনো রিসোর্স পার্সন আসলেও আমাকে লিঙ্ক দেওয়া থাকলে আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবেও জয়েন করতে পারি। একদম। স্যার আপনাকে আজের এই এখনই আমাদের একটা রিসোর্স পার্সনের গ্রুপ আছে, সেখানে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। আমরা প্রতিটি এপিসোডে সমস্ত লিঙ্ক আমাদের একটাই থাকে,